তোমাদেরকে যে লাস্ট ক্লাসে একটা ওয়ার্কশিট দিছিলাম ওইটা তোমরা সলভ করে যারা যারা দিছো তাদেরটা তো ভালো, যারা যারা দেও নাই তাদের তো শুধু শুধু প্র্যাকটিস ম্যাটেরিয়াল নষ্ট হইতেছে, এটা ওদের ব্যাপার, ওরা দেখবে। তো এখন আমাদের ওয়ার্কশিটের মধ্যে চলে যায় যে ওয়ার্কশিটে আমাদের কি কি বলছে। সো কোশ্চেন নাম্বার 1 এন্ড 2 এর জন্য এই ডায়াগ্রামটাতে রেফার করতে বলছে। ফর কোয়েশ্চেনস 1 এন্ড 2 রেফার টু দ্য ডায়াগ্রাম বিলো। উপরে একটা ফোর্স আছে, ফোর্সটা কি আপথ্রাস্ট। এই আপথ্রাস্ট ফোর্সটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আপথ্রাস্ট ফোর্স নিয়ে আমাদের ডিটেইলে পড়া হবে আফটার মেকানিক্স, যে প্রজেক্টাইল মোশন শেষ করার পর, এরপর আসবে আমাদের এনার্জি এন্ড পাওয়ার, এনার্জি এন্ড পাওয়ার শেষ করার পর মোমেন্টাম, এরপরে যে আমরা এই আপথ্রাস্ট যে ফ্লুইড মেকানিক্স নিয়ে পড়বো। তো তখন এখানে আপথ্রাস্ট ফোর্সটা কি জিনিস ওইটা নিয়ে আমরা ডিটেইলে পড়ালেখা করব। ওকে, তো এখন এখানে উপরে হলো আপথ্রাস্ট আর নিচে কোন ফোর্স? নিচে আছে হলো ওয়েট। আচ্ছা, ভালো কথা। এখন বলতেছে দ্য ডায়াগ্রাম শোস দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য হট এয়ার বেলুন ওয়েন এটা কনস্ট্যান্ট হাইট। এটা কনস্ট্যান্ট হাইটে আছে মানে কি, যে হট এয়ার বেলুনটা উপরে উঠতেছে না নিচেও নামতেছে না, ইট ইজ হোভারিং। ঠিক আছে, এটা একটা সার্টেন হাইটে হোভার করতেছে এমন। নাও এখানের মধ্যে 1 নাম্বার কোশ্চেনে বলতেছে কি দেখো, সিলেক্ট দ্য রো ইন দ্য টেবল that correctly describes the situation when the air in the balloon is heated. এখন আমরা যদি এই এয়ারটাকে, এই যে হট এয়ার বেলুনের ভিতরে যে এয়ার আছে, এই এয়ারকে যদি হিট আপ করি তো তাহলে কি করবে? হট এয়ার বেলুনটা এক্সপ্যান্ড করে। ওকে, হট এয়ার বেলুনটা এক্সপ্যান্ড করে এন্ড কোন একটা কিছু এরকম হিট করলে কি করে? তোমরা তো এই জিনিসটা তো অ্যাটলিস্ট জানো যে when something is heated its pressure increases, তাই না? সো এখন ওইভাবে করে কি করতেছে, the air inside the balloon collides with the container wall, যে এখানে ইন দিস কেস কি বেলুনের ফ্যাব্রিকের সাথে কি করবে? কোলাইড করতে থাকবে। ইনসাইড অফ দ্য বেলুনের ফ্যাব্রিকের সাথে কোলাইড করতে থাকবে। সো তাহলে ওটা কি করবে? আপথ্রাস্ট ফোর্সটাকে বাড়ায় দিবে। এতক্ষণ পর্যন্ত কি ছিল? এতক্ষণ পর্যন্ত আপথ্রাস্ট আর ওয়েট ছিল সমান সমান, দ্যাটস ওয়াই ইট ওয়াজ মেইনটেইনিং আ কনস্ট্যান্ট হাইট। ওকে, যে বলছিল যে এটা একটা কনস্ট্যান্ট হাইটে আছে, তো তার মানে এতক্ষণ পর্যন্ত ওয়েট আর আপথ্রাস্ট সমান সমান ছিল। এখন বলতেছে যখন নাকি এয়ারটাকে হিট করা হবে তখন কি হবে? এয়ারটাকে হিট করা হলে তখন আপথ্রাস্টটা বেড়ে যাবে। ওকে, এয়ারটাকে হিট করা হলে আপথ্রাস্ট উইল বিকাম গ্রেটার দ্যান ওয়েট। তো আপথ্রাস্ট যদি ওয়েটের থেকে বেশি হয়ে যায় তো তখন বেলুনটা কি করবে? উপরে উঠবে নাকি নিচে নামবে? যাবে উপরে উপরে উঠবে। উপরে উঠবে। সো তাহলে দ্য অ্যানসার উইল বি আপথ্রাস্ট গ্রেটার দ্যান ওয়েট। আপথ্রাস্ট গ্রেটার দ্যান ওয়েট কোন কোন অপশনে আছে আমরা দেখি। আপথ্রাস্ট গ্রেটার দ্যান ওয়েট, আপথ্রাস্ট গ্রেটার দ্যান ওয়েট, সি আর ডি। এখন এখানের মধ্যে অ্যানসার কি হবে? অ্যানসার হবে সি। কেন? বিকজ বেলুন রাইজেস, দিস ইজ দ্য কারেক্ট কনক্লুশন অর অবজারভেশন। ওকে, সো তাহলে এটার জন্য আমাদের 1 এর জন্য অ্যানসার হবে কি? কোশ্চেন নাম্বার 1 এর জন্য আমাদের অ্যানসার হবে সি, যে when the balloon is heated তখন কি করবে? যখন the balloon air will be heated তখন upthrust force বাড়বে, upthrust will become greater than weight। তো তাহলে আনব্যালেন্স ফোর্স হলো আপওয়ার্ড, সো তাহলে বেলুনটা উপরে রাইজ করবে। সো দ্যাটস ওয়াই দ্য অ্যানসার উইল বি সি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, সো কারো যদি কোনো কনফিউশন না থাকে তো তাহলে ভালো। এখন আমরা কোশ্চেন নাম্বার 2 তে যাই। কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে? বিলো ইজ আ ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম ফর দ্য বেলুন when wind is blowing। ওকে, এতক্ষণ শুধু আপওয়ার্ড ফোর্স আপথ্রাস্ট আর ডাউনওয়ার্ড ফোর্স ওয়েট ছিল, এতক্ষণ কোনো বাতাস ছিল না। ওকে, এখন একটা ফোর্স অফ উইন্ড আসতেছে টুয়ার্ডস লেফট। এই যে ফোর্স অফ উইন্ড কত? ফোর্স অফ উইন্ড হলো 300 নিউটন, দিস ইজ অ্যাক্টিং টুয়ার্ডস লেফট। সো তাহলে এই ফোর্সটা এক্সট্রা একটা ফোর্স আমাদের এখন কাজ করতেছে। সো বলতেছে কি ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স। এখন রেজাল্টেন্ট ফোর্সের সাইজ বের করতে বলছে। এখন এখানে খেয়াল করো, ফার্স্টে হোয়াট উই উইল হ্যাভ টু ডু, যে হরাইজন্টাল ডিরেকশনে কয়টা ফোর্স আছে? হরাইজন্টাল ডিরেকশনে কয়টা ফোর্স আছে বলো তো নাবিল? স্যার হরাইজন্টালে স্যার একটাই ফোর্স, যে ফোর্স ডিউ টু উইন্ড। ওকে, তো তাহলে হরাইজন্টালি শুধু একটাই ফোর্স আছে, তো তার মানে দ্য রেজাল্টেন্ট ফোর্স ইন দ্য হরাইজন্টাল ডিরেকশন ইজ 300 নিউটন। ওকে, so resultant force in the horizontal direction is 300 নিউটন। আর ভার্টিক্যাল ডিরেকশনে কয়টা ফোর্স কাজ করতেছে? স্যার দুইটা।
ভার্টিক্যাল Upthrust or weight. ডিরেকশনে দুইটা ফোর্স কাজ করতেছে, আপ থ্রাস্ট এন্ড ওয়েট। সো তাহলে এই দুইটা মিলায় আমাদের কি করতে হবে, এই দুইটা ফোর্স মিলায় আমাদের আনব্যালেন্সড ফোর্সটা যে ভার্টিক্যাল ডিরেকশনে রেজাল্টেন্ট ফোর্স কত ওইটা বের করতে হবে। ওকে, সো তাহলে আপ থ্রাস্ট হলো উপরে কাজ করতেছে কত 10,200 নিউটন, এই যে 10,200 নিউটন, আর ওয়েটটা কাজ করতেছে কত 9,800 নিউটন। সো তাহলে আপওয়ার্ড ফোর্সটা হলো বড়, কত বড় আমরা এটা মাইনাস করলে পেয়ে যাব যে আমাদের এদিকে কত হরাইজন্টাল হলো 300 নিউটন আর ভার্টিক্যাল ডিরেকশনে আনব্যালেন্সড কত 10,200 মাইনাস 9,800, এটা করলে পরে কত আসে 400, তাই না? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কি বলতেছি? সো এখানে যদি কোনো কনফিউশন না থাকে সো তাহলে ব্যাপারটা হবে এরকম যে আমাদের কাছে ফার্স্টে এই ডায়াগ্রামটা দেওয়া ছিল, তো এই ডায়াগ্রাম থেকে আমরা কি করছি, এই ডায়াগ্রাম থেকে আমরা ফার্স্টে হরাইজন্টাল ডিরেকশনে আনব্যালেন্সড ফোর্স কত এটা বের করলাম। এটা বের করতে হয় না, এটা আমরা ডাইরেক্টলি পেয়ে গেছি। কিভাবে পেয়ে গেলাম? বিকজ হরাইজন্টাল ডিরেকশনে শুধু একটা ফোর্সই কাজ করতেছে, সো দ্যাট ফোর্স উইল বি দা রেজাল্টেন্ট ফোর্স ইন দা হরাইজন্টাল ডিরেকশন। আর ভার্টিক্যাল ডিরেকশনে দুইটা ফোর্স কাজ করতেছে, একটা আপওয়ার্ড ফোর্স আপ থ্রাস্ট আর একটা ডাউনওয়ার্ড ফোর্স হলো ওয়েট। সো তাহলে এই দুইটা ফোর্সের ডিফারেন্স নিয়ে আমরা কি করলাম, এই দুইটা ফোর্সের ডিফারেন্স নিয়ে আমরা কি করলাম, এই দুইটা ফোর্সের ডিফারেন্স নিয়ে উই ক্যালকুলেটেড দা আনব্যালেন্সড ফোর্স ইন দা ভার্টিক্যাল ডিরেকশন। এটা কত 400 নিউটন আপওয়ার্ড। তো এখন আমরা হরাইজন্টাল ডিরেকশনে আনব্যালেন্সড ফোর্স আর ভার্টিক্যাল ডিরেকশনে আনব্যালেন্সড ফোর্স পেয়ে গেছি। সো রেজাল্টেন্ট ফোর্স কোনটা হবে? রেজাল্টেন্ট ফোর্স এইটা হবে না? এই যে মাত্র ব্ল্যাক কালার দিয়ে যে অ্যারোটা ড্র করলাম, এটা হবে না আমাদের রেজাল্টেন্ট ফোর্স, নাবিল? জি স্যার। তো তাহলে এইটা যদি আমাদের রেজাল্টেন্ট ফোর্স হয়, তো এখন এটা আমরা কিভাবে বের করব? পিথাগোরাস থিওরেম দিয়ে বের করা যায়। আর এটা পিথাগোরাস থিওরেম ইউজ না করে এটা হলো আমাদের সবচেয়ে সিম্পল একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটা কি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়ালস টু 5 স্কয়ার। সো তার মানে আমাদের 300 স্কয়ার প্লাস 400 স্কয়ার ইকুয়ালস টু কত হবে? 500 স্কয়ার হবে। সো তার মানে আমাদের আনব্যালেন্সড ফোর্সের ভ্যালুটা কত আসে? আনব্যালেন্সড ফোর্সের ভ্যালুটা আসে √300 স্কয়ার প্লাস 400 স্কয়ার। সো এটা ওভারঅল কত দেয়? 500 নিউটন। সো তাহলে আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কত হবে এখানে? The unbalanced force will be 500 নিউটন। সো তাহলে the answer will be B. এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে এখন? ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 1 আর 2, আচ্ছা চ্যাটে কে জানো কি বলছে? কোশ্চেন নাম্বার 1 কি ছিল মারিয়া? এটা তো তোমাদের ওয়ার্কশিটটা সলভ করাইতেছি লাস্ট দিন যে দিছিলাম ওইটা। এই যে কোশ্চেন নাম্বার 1 এর অ্যানসার হলো সি। ওকে, কোশ্চেন নাম্বার 1 এর অ্যানসার হলো সি। আচ্ছা, তো এখন আমরা এখানের মধ্যে দেখি কাজটা কি বলতেছে পরে। নাও লেটস গো টু কোশ্চেন নাম্বার 3। ওকে, সো নাও কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে? কোশ্চেন নাম্বার 3 তে বলতেছে যে a climber slides down a rope attached to a rock face. এই যে এরকম একটা রোপ আছে যেটা রক ফেসের সাথে অ্যাটাচ করা। এই যে এই রোপটা হলো এরকম রক ফেসের সাথে অ্যাটাচ করা। সো এখন রোপটা সে এমন একটা অ্যাঙ্গেলে ধরে আছে, সো তাহলে টেনশন ফোর্সটা কোন দিকে কাজ করবে? টেনশন নিয়ে অ্যাকচুয়ালি তোমাদের কনফিউশন হওয়ার কথা না, বিকজ টেনশনের ডিরেকশন সব জায়গায় কি দিছে, সরি, টেনশনের ডিরেকশন সব জায়গায় সবগুলো অপশনে সেম দিছে। সো তাহলে টেনশন কোন দিকে কাজ করতেছে এটা না বুঝলেও তোমার প্রবলেম হইতো না। দেন ওয়েটও সবগুলোতে কি করছে? ওয়েট ইজ অলওয়েজ অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। শুধু চেঞ্জটা কিসের মধ্যে? চেঞ্জটা শুধু কিসের মধ্যে? চেঞ্জটা হলো তোমার নরমাল রিঅ্যাকশন ফোর্সের ডিরেকশনের উপর। ওকে, তো এখন এখানের মধ্যে খেয়াল করো যে তুমি একটা ইনক্লাইন সারফেসের উপর দাঁড়ায় আছো, তুমি একটা ইনক্লাইন সারফেসের উপর এরকম অবস্থায় আছো। তো এখন তাহলে তোমার উপর নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কোন দিকে কাজ করবে? পারপেন্ডিকুলার টু দা প্লেন, তাই না? তোমার এখানের মধ্যে কি কাজ করবে? পারপেন্ডিকুলার টু দা প্লেন কাজ করবে। সো এখন এখানের মধ্যে আমাদের রক বডিটা দেখো কি রকম। এই যে এই ডায়াগ্রামটার মধ্যে খেয়াল করো আমাদের রক বডিটা কেমন। এই যে রক বডিটা হলো এরকম, এই আর লোকটা এমন ওয়েতে দাঁড়ায় আছে।
সো তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা আমাদের কি কাজ করবে, এরকম ডিরেকশনে কাজ করবে না যে হরাইজন্টাল ডিরেকশনে। বুঝতেছো কি বলতেছে, যে সারফেসটা যেখানে আছে তুমি এমন ভাবে আসো, সো তাহলে দা নরমাল রিঅ্যাকশন ফোর্স উইল বি পারপেন্ডিকুলার টু দা প্লেন। সো তাহলে এই যে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা এরকম পারপেন্ডিকুলার টু দা প্লেন এমন ডিরেকশনে কাজ করবে। সো তাহলে এটার জন্য অ্যানসার কি হয় মারিয়া? সি। এটার জন্য আমাদের অ্যানসার হয় সি, যে দা নরমাল রিঅ্যাকশন ফোর্স ইজ অ্যাক্টিং টুয়ার্ডস দিস ডিরেকশন। ওকে, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন না থাকলে বলতে হবে আর কি। ওকে, না সো এখানে answer হবে C because the normal reaction force will act perpendicular to the surface. যেই সারফেসের সাথে কন্টাক্টে আছে ওই সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশনে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কাজ করবে। ওকে, স্যার এখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। অনেক কোশ্চেন ছিল যে স্যার লাইক স্পেসিফিক্যালি আমরা এখানে একটা বড় মেজর ফ্যাক্টর, আই ডোন্ট নো ওয়াই এখানে আসে নাই, বাট অ্যানসার মিলছে। বাট কথা হচ্ছে স্যার এখানে মাউন্টেন ক্লাইম্বারদের ক্ষেত্রে আমাদের একটা লাইক রেজিস্ট্যান্স ফোর্স থাকে যেটা হচ্ছে আপনার উইন্ড ভেলোসিটি, এটাকে আমরা কমপ্লিটলি ইগনোর করতেছি এস ফিজিক্স ওয়াই, কারণ এখানে মাউন্টেন ক্লাইম্বার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা বারবার যখন এখানে প্রত্যেকটা কোশ্চেন কেন উইন্ডের এটা তোমার সাবজেক্ট টু ফ্লো, যে তোমার উইন্ড এখানে আছে নাকি নাই, এমন হইতে পারে যে এই জায়গার মধ্যে কোনো এখন কোনো বাতাস নাই। যে ফার্স্টে এই যে এখানে দেখো কোশ্চেন নাম্বার 1 এর কথাটাই খেয়াল করো, যে ফার্স্টে উই আর অনলি কনসিডারিং আপ থ্রাস্ট এন্ড ওয়েট। ওকে, দেন আমরা বললাম যে হঠাৎ করে একটা টুয়ার্ডস লেফট ডিরেকশনে একটা উইন্ড ব্লো করতেছে, এখন এখানের জন্য আনব্যালেন্সড ফোর্স কত এটা বের করে এমন বলবো। সো তাহলে যখন নাকি উইন্ডের কোনো কথা বলে দিবে না, তো তখন তাইলে আমরা ওই জিনিসটাকে কি করব, ইগনোর করব। ওকে, তখন আমরা ভেবে নিব যে এই জিনিসটা কি করতেছে না, এখন ফ্লো করতেছে না আর কি। সো এমন এখানের মধ্যে উইন্ডের ওই কথাটা যখন নাকি তোমার না বলে দিবে ততক্ষণ পর্যন্ত এটা নন এক্সিস্টেন্ট। বুঝতে পারছো? অলরাইট, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো তাহলে নাও কোশ্চেন নাম্বার 4। এখন কোশ্চেন নাম্বার 4 এর এখানের মধ্যে কি বলতেছে দেখো, a small object is falling at terminal velocity in a large container of oil. সো এখন একটা অবজেক্টের উপর এই আপথ্রাস্টের যে ব্যাপারটা তোমাদেরকে অলরেডি আগে বললাম, যে আপথ্রাস্টে আমরা পরে আরো ডিটেইলে সামনে পড়বো, কিন্তু আপথ্রাস্ট তার নামের মধ্যে আছে যে আপথ্রাস্ট ফোর্স উইল অলওয়েজ অ্যাক্ট আপওয়ার্ড এন্ড ওয়েট উইল অলওয়েজ অ্যাক্ট ডাউনওয়ার্ড। ওকে, সো এখন একটা অবজেক্ট নিচে ফল করতেছে, সো আমাদের ড্র্যাগ ফোর্স কোন ডিরেকশনে কাজ করে নাবিল? স্যার ড্র্যাগ ফোর্স নিচে পড়লে স্যার উপরে কাজ করে। উপরে আর নিচে এরকম কোন ফিক্সড ডিরেকশন নাই, ডিরেকশনটা ডিপেন্ড করে কিসের উপর? ডিরেকশনটা ডিপেন্ড করে মুভমেন্ট ডিরেকশনের উপর। তুমি যেদিকে মুভ করবা তার উল্টা ডিরেকশনে কি কাজ করবে? ড্র্যাগ ফোর্স কাজ করবে। ওকে, তুমি রাইটে যাচ্ছ ড্র্যাগ ফোর্স কাজ করবে লেফটে, তুমি নিচে যাচ্ছ ড্র্যাগ ফোর্স কাজ করবে উপরে, তুমি উপরে যাচ্ছ ড্র্যাগ ফোর্স কাজ করবে নিচে। এমন টাইপের যে ড্র্যাগ ফোর্স অলওয়েজ কি করবে, মোশনকে অপোজ করবে। সো তাহলে তুমি যেদিকে মুভ করতে নিবা তার অপোজিট ডিরেকশনে ড্র্যাগ ফোর্সটা কাজ করবে। সো তাহলে বলছে কি যে an object is falling, falling মানে সে মুভ করতেছে কোন দিকে, ডাউনওয়ার্ড। সো তাহলে মুভ যদি করে নিচে, তো তার মানে ড্র্যাগ ফোর্স কোন দিকে কাজ করবে, উপরে কাজ করবে, তাই তো? সো তাহলে the drag force will act upward. ওকে, ভালো কথা, ড্র্যাগ ফোর্স আপওয়ার্ড দিকে কাজ করতেছে। নাও দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে টার্মিনাল ভেলোসিটির কনসেপ্ট মনে আছে তোমাদের ও লেভেলস এর থেকে? সাইমা, জি টার্মিনাল ভেলোসিটিতে কি হয়? আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কত? 0। আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু 0। ভেরি গুড। সো তাহলে আনব্যালেন্সড ফোর্স যদি 0 হয়, তো তার মানে অ্যাসেলারেশন 0। অ্যাসেলারেশন 0 মানে সে কি করে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে, তাই না? টার্মিনাল ভেলোসিটির সময় দা অবজেক্ট মুভস এট কনস্ট্যান্ট ভেলোসিটি। সো এখন এখানের মধ্যে একটা তো কথা বলছে ফলিং, আর একটা কথা বলছে কি, আর একটা কথা বলছে যে এট টার্মিনাল ভেলোসিটি। সো তার মানে নিচে নামতেছে, এইটা হলো একটা কথা। সো নিচে নামতেছে দেখে ড্র্যাগ ফোর্স হবে উপরে। তো এখন এই অপশনেও ড্র্যাগ ফোর্স উপরে আছে, এই অপশনেও ড্র্যাগ ফোর্স উপরে আছে, এই অপশনেও ড্র্যাগ ফোর্স উপরে আছে। সো তাহলে আমরা কোনটা অ্যানসার হিসেবে নিব? আমাদের তো তাহলে অন্য কোন একটা ইনফরমেশন বলে দিতে হবে, তাই না? তো এইখানে এই ইনফরমেশনটা হলো এইটা, কোনটা?
falling at terminal velocity. So terminal velocity তে যদি নামে, so what does that mean? The unbalanced force will be 0. Okay, তো তার মানে কি নিচে কাজ করতেছে হলো ওয়েট, এই যে নিচে আছে হলো ওয়েট আর উপরে আছে ড্র্যাগ আর আপথ্রাস্ট। আমাদের এই যে আমরা ফোর্স রিপ্রেজেন্ট করি অ্যারো দিয়ে, অ্যারোর লেন্থটা কি রিপ্রেজেন্ট করে? অ্যারোর লেন্থটা রিপ্রেজেন্ট করে দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স। ওকে, আর অ্যারোর ডিরেকশনটা রিপ্রেজেন্ট করে দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। ফার্স্টেই আমরা অপশন ডি বাদ দিয়ে দিতে পারি বিকজ এখানে ড্র্যাগ ফোর্স নিচে দেখাইতেছে, সো তাহলে এটা আউট অফ কোশ্চেন। এখন বাকি যে অপশনগুলো আছে এগুলার মধ্যে কি হবে? ড্র্যাগ আর আপথ্রাস্টের অ্যারো লেন্থ দুইটা মিলে কার সমান হবে? ড্র্যাগ আর আপথ্রাস্টের অ্যারো দুইটা লেন্থ মিলে ওয়েটের অ্যারো লেন্থের সমান হবে, তাই না? সো এখন এই জিনিসটা কোনটার মধ্যে পসিবল হইতেছে? এখানে দেখো এ নাম্বার অপশনে পসিবল না বিকজ এ নাম্বার অপশনে ড্র্যাগ এর লেন্থ আর ওয়েটের লেন্থই সমান। তো তাহলে আপথ্রাস্টের লেন্থটা তো এক্সট্রা ফোর্স হিসেবে কাজ করলে, সো এখানের মধ্যে কি করবে? আনব্যালেন্সড ফোর্সটা এখানে কোন দিকে দেখাইতেছে? আনব্যালেন্সড ফোর্সটা দেখাইতেছে আপওয়ার্ড। সো তাহলে অপশন এ অ্যানসার হইতে পারবে না। ওকে, অপশন এ কেন অ্যানসার হইতে পারবে না এই ব্যাপারটা বুঝা গেছে সবার? আচ্ছা, সো এখন অপশন এ যদি অ্যানসার না হয় তো তাহলে বি আর সি এর মধ্যে কোন একটা হবে। তো এখন বি আর সি এর মধ্যে কোনটা আমাদের অ্যানসার হইতেছে? এখানে দেখো এই যে ড্র্যাগ ফোর্স আর ওয়েট, সি নাম্বারের জন্য ড্র্যাগ ফোর্স আর ওয়েট এই দুইটার অ্যারো লেন্থ যদি একসাথে মিলাই, এই যে আপথ্রাস্ট যতটুকু ছিল আপথ্রাস্টটা এখানের মধ্যে ড্র্যাগ এর এন্ডে আপথ্রাস্টে অ্যাড করে দেই, সো তাহলে এই দুইটা মিলে কার সমান হইতেছে? ওয়েটের অ্যারো লেন্থের সমান হইতেছে। সো তাহলে এখানের জন্য অ্যানসারটা কি হবে? এখানের জন্য আমাদের অ্যানসারটা হবে সি। বি কেন অ্যানসারটা হবে না? দেখো এই যে ড্র্যাগ ফোর্সের অ্যারো লেন্থটা এত লম্বা যে ওয়েটের সমান, প্লাস এখানে আবার কি আছে? আপথ্রাস্ট ফোর্স আছে। সো তাহলে এখানেও ওভারঅল আনব্যালেন্সড ফোর্স কোন দিকে দেখাইতেছে? অপশন বি এর জন্য ওভারঅল আনব্যালেন্সড ফোর্স দেখাইতেছে আপওয়ার্ড। ওকে, সো তাহলে এখানেও আমাদের আনব্যালেন্সড ফোর্স আপওয়ার্ড দেখাইতেছে। সো তাহলে এইটা অ্যানসার হবে না। অ্যানসার হবে কি? অ্যানসার হবে আমাদের অপশন সি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। না ভাই বুঝছি। ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 4 এখানের মধ্যে আই হোপ কারো কোনো কনফিউশন নাই। নাও কোশ্চেন নাম্বার 5। ওকে, সো এখন কোশ্চেন নাম্বার 5 এর এখানে কি বলতেছে দেখো, a force F is resolved into two components FH and FB। এই যে ফোর্স F এটা হলো অ্যাকচুয়াল ফোর্স, এটা FH আর FB যে হরাইজন্টাল আর ভার্টিক্যাল ফোর্সে ডিভাইড করা হয়েছে, রিজলভ করা হয়েছে। নাও বলতেছে কি which statement is not true? কোন স্টেটমেন্টটা ট্রু না? ওকে, সো ফার্স্টে বলতেছে কি ডিক্রিজিং থিটা increases magnitude of FH, ডিক্রিজিং থিটা increases magnitude of FH। এখন আমরা FH ইকুয়ালস টু কি জানি? যার সাথে অ্যাঙ্গেল আছে তার সাথে কি হবে? cos, তাই তো? যার সাথে অ্যাঙ্গেল তার সাথে হলো cos। সো তাহলে দিস উইল বি F cos থিটা এন্ড FV কি হবে? FV হবে F sin থিটা। ওকে, সো এখন আমরা লাস্ট ক্লাসে কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কি sin থিটা cos থিটা গ্রাফ দেখছো নাকি? তোমাদের অনেকজনে তোমরা বলছো যে এগুলা করছো, অনেকজন বলতেছো যে ওগুলা নাকি ফার্স্ট টাইম দেখতেছো, নতুন শিখছো এমন টাইপের। তো এখন ওখানের মধ্যে আমরা একটা জিনিস বলে আসছিলাম, কি বলছিলাম? যে থিটার ভ্যালু যত ছোট হবে cos থিটার ভ্যালু তত বেশি হয়, তাই না? যে থিটার ভ্যালু যত ছোট হবে cos থিটার ভ্যালু তত বেশি, থিটার ভ্যালু যত বড় হবে cos থিটার ভ্যালু তত কম, আর sin থিটার জন্য উল্টা জিনিস। ওকে, সো তাহলে এখানের জন্য কাজটা কি? থিটার ভ্যালু যত কমাবো, এই যে থিটার ভ্যালু যত কমাবো, যে অ্যাঙ্গেলটা যত কমাবো cos থিটার ভ্যালু কি করবে? তত বাড়বে, তাই না? cos এর জন্য কি হয়? অ্যাঙ্গেল যত কমবে cos থিটার ভ্যালু তত ইনক্রিজ করবে। সো তাহলে এইখানে যে স্টেটমেন্টটা বলছে, কি স্টেটমেন্ট? decreasing theta increases the magnitude of FH। so তাহলে is this a true statement or false statement? ট্রু। এটা একটা ট্রু স্টেটমেন্ট বিকজ থিটার ভ্যালু কমাইলে যে যত ক্লোজার টু দা হরাইজন্টাল আমরা ফোর্স এক্সার্ট করব, the greater will be the horizontal component। এটা আমাদের ওই লজিকেও বলা যায়।
যে as you decrease the value of theta, which means তুমি ফোর্সটাকে আরো ক্লোজার টু দা হরাইজন্টাল ডিরেকশনে এক্সার্ট করতেছো, সো তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টের ভ্যালু আরো বেশি হবে। সো তাহলে দিস স্টেটমেন্ট ইজ ট্রু। সো তাহলে দিস উইল নট বি আওয়ার অ্যান্সার, বিকজ এখানে আমাদের কাছে চাইছে নট ট্রু স্টেটমেন্ট কোনটা। ওকে, দেন ইন দ্য কনভার্স আর্গুমেন্ট আমরা এটাও না করে দিতে পারি যে ইনক্রিজিং থেটা ইনক্রিজেস দ্য ম্যাগনিটিউড অফ এফ বি। এখন সাইনের জন্য তো বললাম যে সিচুয়েশনটা উল্টা, কি হয় অ্যাঙ্গেলের ভ্যালু বাড়লে পরে কি করবে, অ্যাঙ্গেলের ভ্যালু বাড়লে পরে সাইন থেটার ভ্যালু ইনক্রিজ করবে, তাই না? অ্যাঙ্গেলের ভ্যালু বাড়লে সাইন থেটার ভ্যালু ইনক্রিজ করে। সো তাহলে যত অ্যাঙ্গেল বাড়বে মানে কি, অ্যাঙ্গেল কার সাথে বাড়তেছে, হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল বাড়তেছে। হরাইজন্টালের সাথে যত অ্যাঙ্গেল ইনক্রিজ করবে মানে কি ফোর্সটা তত ভার্টিক্যালের কাছাকাছি কাজ করবে। হ্যাঁ, যে হরাইজন্টালের সাথে যত অ্যাঙ্গেল ইনক্রিজ করবে মানে কি it will get closer and closer to the vertical. ওকে, সো তাহলে যত ভার্টিক্যালের কাছাকাছি ফোর্স কাজ করবে তো তখন ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি করবে, আরো ইনক্রিজ করবে না? সো তাহলে এই কথাটা এখানে মধ্যে বলতেছে যে increasing theta increases the magnitude of fv, that is the vertical component of force. সো এটাও কি, এটাও হলো একটা ট্রু স্টেটমেন্ট। সো দিস ইজ অলসো আ ট্রু স্টেটমেন্ট, সো দিস উইল অলসো নট বি আওয়ার অ্যান্সার। ওকে, ওই তো সিটা ভুল আর কি। দেখো ওকে, সো তাহলে সি নাম্বার তুমি দেখে কি বলতেছে, ইয়া বলছিল যে পিথাগোরাস থিওরেম দিয়ে ইয়া করলে হ্যাঁ হয় না, যে বেশি তাদের আসে। ওটা কি আসবে, আরো বেশি হবে। তো গ্রেটার এখন এখানে মধ্যে বলতেছে কি FH and FB have magnitudes when added together give a total of the magnitude of F, বাট এটা তো আসলে ট্রু না। এই যে মাত্র আমরা একটা ম্যাথ করে আসলাম, সবচেয়ে সিম্পলেস্ট একটা ট্রায়াঙ্গেল 300 400 আর এখানে আমাদের হাইপোটেনাস কত আসলো 500। সো তাহলে হরাইজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলি অ্যাড করলে কি আমরা রেজাল্টেন্টের ভ্যালু পাবো না। ওকে, সো তাহলে এখানের জন্য কি হয়, whenever you are making a triangle the sum of any two sides, okay, whenever you are making a triangle the sum of any two sides will be greater than the sum of the other side. ঠিক আছে, সো তাহলে এখানের জন্য আমাদের যে স্টেটমেন্টটা বলতেছে সি নাম্বারে যে FH আর FV এই দুইটা যদি প্লাস করা হয় তো তাহলে রেজাল্টেন্ট ফোর্স যে F এর ভ্যালু সমান আসবে, কিন্তু এটা তো ট্রু না। সো সি ইজ নট আ ট্রু স্টেটমেন্ট। সো তাহলে এখানের জন্য আমাদের অ্যানসারটা কি হবে, এখানের জন্য আমাদের অ্যানসারটা হবে সি। এখন 4 কেন হয় না, কি বলে 4 কেন একটা ট্রু স্টেটমেন্ট, এটা তো মাত্র একটু আগে বলে ফেললাম যে কি হইতেছে FH আর FB যদি অ্যাড করি সো তাহলে দিস উইল গিভ আ ম্যাগনিটিউড গ্রেটার দ্যান দা অ্যাকচুয়াল ফোর্স। ওকে, সো তাহলে এটার জন্য আমাদের D is also a true statement, so this will not be our answer. সো তাহলে A, B আর D কেন হয় নাই আর C কেন অ্যানসার হইছে, এটা নিয়ে তো আই হোপ কারো কোনো কনফিউশন নাই আছে? না ভাইয়া নাই। ওকে, নাও কোশ্চেন নাম্বার 6, লেটস সি কোশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে। ওকে, সো কোশ্চেন নাম্বার 6 কি বলতেছে দেখো, a hanging basket of weight W। তো এখন এই বাস্কেটের টোটাল ওয়েট কত আছে, এই বাস্কেটের টোটাল ওয়েট হলো W। ওকে, এই বাস্কেটের টোটাল ওয়েট হলো W, আর এই যে তিনটা চেইন আছে এই যে is supported by 3 chains of equal length। এই যে তিনটা চেইন আছে, তিনটা চেইনের এখানে কি কাজ করবে, টেনশন ফোর্স কাজ করবে। ওকে, ইকুয়াল লেন্থ, তো তার মানে তাদের টেনশনের ভ্যালুটাও কি হবে, সেম হবে। হ্যাঁ, এটা কি তো এখন 6C হবে না? কি এটা 6C হবে না? ওটা আমরা দেখতেছি, আচ্ছা সলভ করে করে সবগুলার অ্যানসার আসবো আমরা। ওকে, তো এখন বলতেছে সবগুলা কি করতেছে, ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে কত, the tension forces are creating an angle of theta degree to the what, horizontal নাকি ভার্টিক্যাল, থিটা ক্রিয়েট করছে ভার্টিক্যালের সাথে। সো তাহলে আমরা একটা ফার্স্টে সলভ করি, তিনটার জন্যই তো সেম হবে তাই না? সো আমরা ফার্স্টে একটার জন্য সলভ করি যে দিস ইজ টেনশন and this is creating an angle of theta degree to the vertical. Okay, this is tension and this is creating an angle of theta degree to the vertical. So এখন আমরা কি জানি, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কি হবে, cos নাকি sin? Yes sir. সো তাহলে টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট
সো টিভি ইজ ইকুয়াল টু টি কস থেটা, তাই না? টিভি হবে হলো টি কস থেটা। তো এখন বলতেছে কি যে আমরা টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্টের ব্যাপারটা অন্যরকম, এই জিনিসটা আমরা বলবো যে টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্টটা ওভারঅল তারা একটা কো-প্ল্যানার ফোর্স হিসেবে কাজ করে, এই টপিক আমাদের নাই, বাট এখানের মধ্যে দে উইল ক্যান্সেল ইচ আদার আউট। এন্ড এখানে আমাদের এই হরাইজন্টাল ফোর্সটা নিয়ে চিন্তা করতে হবে না ফর নাও। ওকে, আমাদের এখানের মধ্যে কাজটা দেখো যে একটা স্ট্রিং এর জন্য আমরা কি পাইলাম, একটা চেইনের জন্য আমরা ভার্টিক্যাল ফোর্স সমান কত পাইছি, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ টেনশন ইজ ইকুয়াল টু টি কস থেটা। ওকে, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ টেনশন ইজ ইকুয়াল টু টি কস থেটা। সো একটা চেইনের জন্য এইটা, তো তাহলে পরে তিনটা চেইনের জন্য কি হবে, 3 ইনটু এইটা করলে পরে কি আসবে, 3t cos θ, তাই না? তো এখন এখানের মধ্যে দেখো একটা জিনিস যে আমাদের এই বাস্কেটটা তো হ্যাং করে আছে, তো তার মানে কি ইট ইজ নট মুভিং। ওকে, সে ওখানের মধ্যে ঝুলে আছে, তো তার মানে দা ভার্টিক্যাল কম্পোনেন্টস অফ টেনশন, হ্যাঁ, যে টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলি কি করতেছে, টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলা ওয়েট অফ দা বাস্কেট কে ব্যালেন্স করতেছে, তাই না? এসাস, হ্যাঁ সো তাহলে টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট ওয়েট অফ দা বাস্কেট কে ব্যালেন্স করতেছে, which means যে তিনটা টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট মিলে কার সমান হবে, ওয়েটের সমান হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ তো এখন আমরা এখানের মধ্যে কি লিখতে পারি, 3tv, যে 3 ইনটু ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ টেনশন, ওই জায়গায় আমরা কি লিখতে পারি, ওই জায়গায় আমরা 3 ইনটু টেনশন ইনটু cos থেটা এটা লিখতে পারি না, দিস ইজ ইকুয়াল টু w, এমন এসাস। হ্যাঁ হ্যাঁ তো তাহলে এখানে থেকে টেনশনটাকে সাবজেক্ট করলে পরে কি আসে, এখানে থেকে টেনশনটাকে সাবজেক্ট করে আসে w ডিভাইডেড বাই 3 cos থেটা। তো আরে তাহলে এটা তো আমি টেনশন, see করছি, হ্যাঁ তো তাহলে এখানের জন্য আমাদের টেনশনটা কিসের সমান হবে, ওয়েট ডিভাইডেড বাই 3 cos থেটা। সো এটা আমাদের কোন অপশনের সাথে মিলতেছে, সি এটা আমাদের সি নাম্বার অপশনের সাথে মিলতেছে। এই কোশ্চেনটা আমি আরেকবার এক্সপ্লেন করতেছি, এখানের মধ্যে খেয়াল করো যে কি হইতেছে, একটা বাস্কেট আছে, একটা বাস্কেটের তিনটা চেইন আছে, তিনটা চেইন এরকম এক সিমিলার লেন্থ, তারা এক জায়গায় এরকম আটকায় রাখা আছে হুকের মধ্যে। তো এখন এইদিকে তিনটা চেইন দিয়ে কি কাজ করবে, টেনশন ফোর্স কাজ করবে। ওকে, তিনটা চেইন দিয়ে টেনশন ফোর্স কাজ করতেছে, ওকে ভালো কথা। তো এখন এই যে টেনশন ফোর্স গুলা কাজ করতেছে, এখন টেনশন ফোর্স গুলা অ্যাঙ্গেলে কাজ করতেছে, কেন, বিকজ চেইন গুলা অ্যাঙ্গেলে আছে। ওকে, সো এখন অ্যাঙ্গেল কার সাথে ক্রিয়েট করলো, অ্যাঙ্গেল ক্রিয়েট করলো ভার্টিক্যালের সাথে। সো এখন আমরা আমাদের চিট কোড জানি, কি জানি, যে যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস, যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে সাইন। ওকে, সো তাহলে আমরা একটা জিনিস এখানের মধ্যে বললাম কি, একটা জিনিস এখানের মধ্যে বললাম যে টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলা, টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলা কি কিসের কাজ করবে, the vertical components of tension will balance the weight of the basket. Okay, so তাহলে vertical component of tension, যে তিনটা vertical component মিলে কাকে ব্যালেন্স করবে, ওয়েট কে ব্যালেন্স করবে। সো তাহলে the 3 into the vertical component of tension is equal to weight of the basket. সো তাহলে এখানে থেকে আমি টেনশনের একটা এক্সপ্রেশন বের করছি, সো যেটা আমাদের কোন অপশনের সাথে মিলতেছে, সি নাম্বার অপশনের সাথে মিলতেছে। কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে এখন? না ওকে, তো তাহলে ভাই, এটা, হ্যাঁ বলো। এই যে তিনটা যে ইয়াতে একেবারে ইয়াতে মানে তিনটা যে গেল, ওইটার অ্যাঙ্গেলটা মানে আমরা বুঝবো কেমনে, মানে কিভাবে অ্যাজাম্পশন করব? এই যে সবই অ্যাজাম্পশনের কিছু তো না, তোমাকে ইনফরমেশন বলে দিছে, ইচ এট অ্যান অ্যাঙ্গেল অফ থিটা ডিগ্রি টু দা ভার্টিক্যাল, সবগুলা আচ্ছা আচ্ছা, ভার্টিক্যালের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে। আমি লাইক কি করছিলাম যে আমি মানে টেনশনেরটা ওয়েটের তো তিন, মানে যেহেতু টেনশন তিনটা পড়তেছে তাইলে ওয়েটের 3 ভাগের 1 ভাগ আর কস 0 করলে 1 আসে, তো লাইক এমনি এমনি করলে ইয়া হয়।
অমনে করে না এরকম টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট আলাদা বের করে দেন বলতে হবে যে তিনটা টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট মিলে ওভারঅল ওয়েটের সমান হবে, তো তাহলে এইভাবে করে বের করতে হবে আর কি। আর বুঝছো? আমরা যে এখানে মানে তিনটা 3t cos থিটা, কিন্তু এখানে তো অ্যাঙ্গেল লাইক থিটা টেনশনের সবগুলা আলাদা হবে না? না, মনে করো, বলেই দিছে সবগুলা টেনশনের অ্যাঙ্গেল সেম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ইচ এট অ্যান অ্যাঙ্গেল থিটা ডিগ্রি টু দা ভার্টিক্যাল। তো তাহলে সবগুলা অ্যাঙ্গেল উইথ দা ভার্টিক্যাল থিটা ডিগ্রি। ওকে, এখন এই কোশ্চেন নাম্বার 7টা এটা বাদ দিব আমরা, কোশ্চেন নাম্বার 7টা আমাদের নাই। যদিও এটা আমরা এরকম আলাদা করে বলতে পারি যে লার্জ প্লাস্টিক ডিফরমেশন এটা কোন জায়গায় শো করে, মেলিয়েবল ডিফরমেশন, এটা আমরা পরে আসবো। ওকে, এটা আমরা এখন করব না, এটার জন্য অ্যানসার হবে আমাদের হ্যাঁ বলো। 7 পারছি। আচ্ছা, আমিও পারছি। এই ডাকটাইল আর মেলিয়েবল যেটা আমাদের অ্যাকচুয়ালি কি করে, প্লাস্টিক ডিফরমেশন শো করে ওই জিনিসটা। ওকে, নাও কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ কি বলতেছে দেখো, কোশ্চেন নাম্বার 8 এ বলতেছে যে the diagram shows an object on an inclined surface, so this is the normal reaction force, this is theta, this is weight. এখন দেখো আমরা কিভাবে ভাগ করি, perpendicular to the plane and parallel to the plane, লাস্ট ক্লাসে শিখছি না আমরা এটা। সো এখন এখানে ওয়েটটা কি করছে, ওয়েট ইজ ক্রিয়েটিং অ্যান অ্যাঙ্গেল অফ থিটা ডিগ্রি টু দা পারপেন্ডিকুলার টু দা প্লেন। সো তার মানে ওয়েটার আমাদের দুইটা কম্পোনেন্ট হবে, কোন দুইটা কম্পোনেন্ট, একটা হবে ডাউন দা কি বলে পারপেন্ডিকুলার টু দা প্লেন ডাউনওয়ার্ড, এটা কি হবে যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস, তো তাহলে দিস উইল বি ডাব্লিউ কস থিটা। আরেকটা কম্পোনেন্ট কোন দিকে কাজ করবে, ডাউন দা স্লোপ, যে প্যারালেল টু দা প্লেন ডাউনওয়ার্ড, প্যারালেল টু দা প্লেন নিচের দিকে নামবে, এটা কি হবে যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে কি হবে সাইন, তাই না? সো এই কম্পোনেন্টে ডিভিশন করতে পারলেই আমরা কাজটা করে ফেলতে পারলাম। কাজটা কি দেখো, বলতেছে দা কম্পোনেন্ট অফ ওয়েট প্যারালেল টু দা সারফেস। সো প্যারালেল টু দা সারফেস কোনটা, ডাব্লিউ সাইন থিটা নাকি ডাব্লিউ কস থিটা? সাইন থিটা, সাইন থিটা। প্যারালেল টু দা সারফেস হলো ডাব্লিউ সাইন থিটা। সো তাহলে দা অ্যানসার উইল বি ডি। ওকে, ডি ফর ঢাকা, যে ডাব্লিউ sin theta will be the answer. Okay, the component of weight parallel to the plane, it will be equal to w sin theta. Okay, এটা I hope কারো কোনো কনফিউশন নাই। এটা লাস্ট ক্লাসে আমরা মেইন ফোকাসটা এটার উপরে ছিল। এখন একটা একটু লজিক্যাল একটা কোশ্চেন আর একটু ট্রিকি লাগতে পারে কতজনের কাছে। তোমরা ভাই আমি এটা অনেকজন প্র্যাকটিক্যাল করছি, ক্যালকুলেটরের উপর আমার কলম দিয়া এমনি ঘুরাইছি, তারপরে দেখি আমার কলমটা কই গেছে, তারপরে ডি চুজ করছি। কি চুজ করছো? ডি। অ্যানসার তো ভুল গেছে এহে, এখানের মধ্যে। তোমরা কখনো পিকনিকের বাসে লাফালাফি করছো, যে বাস চলতেছে ওই সময় লাফ দিছো কখনো? আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি হয়, যে সাপোজ something is moving and you are on top of it. Okay, something is moving and you are on top of it. Now তুমি এই অবজেক্টটা এইদিকে মুভ করতেছে। ওকে, এই অবজেক্টটা এইদিকে মুভ করতেছে, এখন তুমি এটার উপর পুরোপুরি কন্টাক্টে থাকলে সে তোমাকে টেনে তার সাথে নিয়ে যাবে। এখন তুমি তার সাথে এরকম যাইতেছো যাইতেছো যাইতেছো, তুমি এক সময় জাম্প করলা। সো তাহলে শুধু যদি জাম্প করো তো তখন কি হবে, অবজেক্টটা কিন্তু তার ভেলোসিটি কমাইতেছে না, কমাইতেছে। বাস যে মুভ করতেছিল বাস ঠিকই তার মতো করে সামনে মুভ করতেছে। তুমি যখন জাম্প করছো, হ্যাঁ, তুমি যখন নাকি উপরে জাম্প করলা তখন কি হয়েছে, তুমি যখন উপরে জাম্প করছো ততক্ষণে বাসটা অলরেডি একটু ডিস্টেন্স কি করছে, সামনে মুভ করে ফেলছে। সো তুমি যেখানে প্লেস হবে তুমি আর একটু বাসের ব্যাকওয়ার্ড ডিরেকশনে এরকম ল্যান্ড করবা আর কি। when you will jump down, যে নিচে নেমে যখন নাকি সেটেল করবা তখন দেখবা যে তুমি বাসের থেকে কি করছো, একটু এরকম পিছায় গেছো। ওকে, এই জিনিসটা পুরাটা আমাদের ইনার্শিয়া দিয়ে এক্সপ্লেইন করা যায়। ব্যাপারটা কেমন দেখো, যে ইনিশিয়ালি পার্সনটা কোথায় আছে, ইনিশিয়ালি পার্সনটা আছে পজিশন সি তে। ওকে, ইনিশিয়ালি পার্সনটা আছে পজিশন সি তে। নাও বলতেছে কি, বলতেছে যে এখন একটা শার্প একটা বেন্ড, হ্যাঁ,
শার্প একটা বেন্ড টুয়ার্ডস রাইট। সো টুয়ার্ডস রাইট ডিরেকশন একটা শার্প একটা বেন্ড এ সে এরকম টার্ন করবে। হ্যাঁ, এরকম এক ট্রেন ক্যারিয়াজটা বলতে গেলে সে ফরওয়ার্ড মুভ করবে না, সে এরকম যাইতেছিল, সে এখান থেকে পুরাপুরি এরকম ঘুরে টুয়ার্ডস রাইট একটা বেন্ড নিবে। ওকে, এরকম একটা বাঁক নিবে আর কি। সো এখন বলতেছে the nearest which marked position is the person most likely to land, যে মানুষটা যখন নাকি ল্যান্ড করবে আচ্ছা মারিয়া কি বলতেছে, তাহলে বাসে ফ্লাইস থাকলে ব্যাকওয়ার্ড ডিরেকশনে ধাক্কা খায় না কেন? ফ্লাইজরা ওরা ওদের, তুমি যদি একদম ব্যাকওয়ার্ড ডিরেকশনে রাখো মারিয়া, হ্যাঁ, তুমি মনে করো একদম লাস্ট সিটের ওখানে কোন একটা অবজেক্ট এরকম ধরে আসো, তুমি যদি অবজেক্টটাকে ওখানে ধরে থাকা থেকে এরকম রিলিজ করে দাও, তুমি দেখবা যে ওটা কি করবে, পিছের সিটের সাথে এরকম ধাক্কা খাবে। আর এই মাছির কথা, মাছির তো এরকম ম্যাস কম, প্লাস ওদের নিজেদের একটা ম্যানুভারিং টেকনিক আছে, ওরা নিজের ওরকম উড়ে উড়ে কলিশনটা অ্যাভয়েড করে, যে বাসের সাথে ধাক্কা খায় না, বুঝছো? তো এর জন্য ওই ফ্লাই গুলা ওরকম কলিশন করে না। ওকে, সো যেই জিনিসটা বলতেছিলাম এখানের মধ্যে দেখো কাজটা কি, যে পজিশন সি তে ছিল, এখন পজিশন সি থেকে কি করবে, সে এখন জাম্প করলো আর বাসটা কি করছে, একদম শার্প একটা টুয়ার্ডস রাইট একটা বেন্ড নিবে। সো তাহলে পজিশন সি তে আছে, তো তাহলে শার্প একটা বেন্ড নিতেছে মানে কি, এটা সামনে পিছে মুভ করতেছে না, এটা কোন দিকে মুভ করতেছে, শুধু টুয়ার্ডস রাইট ডিরেকশনে সে একটা টার্ন নিতেছে। সো তাহলে দিস উইল বি লাইক দিস, যে এই যে হলো পজিশন সি তে আছে এই সাইডে, দিস ইজ পজিশন সি, এই যে এটা হলো পজিশন সি। এখন এই পজিশন সি থেকে সে এরকম জাম্প করলো আর এটা কি করছে, শার্প একটা রাইট বেন্ড নিলে পরে সে যায় কোথায় যায় ল্যান্ড করবে, পজিশন এ তে। ওকে, যে তুমি যখন নাকি এরকম জাম্প করলা ততক্ষণে ট্রেন ক্যারিয়াজটা কি করছে, টার্নটা নিয়ে নিছে, তুমি ছিলা পজিশন সি তে, জাম্প করছো ততক্ষণে টার্নটা নিয়ে নিছে। নাও ওয়েন ইউ উইল ল্যান্ড, পজিশন সি আর পজিশন সি এর জায়গায় থাকবে না, এটা এখন কোন জায়গায় চলে আসবে, অবজেক্টটা পজিশন এ তে যায় এখন ল্যান্ড করবে। ওকে, সো তাহলে এখানের জন্য আমাদের অ্যানসারটা হবে এ। বুঝতে পারছো? এই ভাই, এই শার্প বেন্ড তো লজিক্যালি হয় না রে ভাই, এটা তো একটু হইলেও ফরওয়ার্ড যায়। এটা তোমার ওরকম কতগুলি ক্যারিয়ার গুলি থাকে না, যে মনে করে এমন, মানে এটা তো মনে করো 90 ডিগ্রি টার্ন, একটু ইয়া হয় না? হ্যাঁ হ্যাঁ, তো এই যে এটার জন্য একটু ফরওয়ার্ড যাইতে হয় না? এই যে তোমার এখানের মধ্যে অবজেক্টটা মনে করো এমন পজিশনে আছে, এই যে এই জায়গায় আসছিল, এখন এখান থেকে সে এখন এদিকে টার্ন নিবে, ঠিক আছে? হ্যাঁ। সো সে ছিল পজিশন সি তে, তো এখন এখান থেকে টার্ন নেওয়ার পর এখন সে কোন জায়গায় যায় ল্যান্ড করবে, এতে এসে ল্যান্ড করবে আর কি। এই জিনিসটা একটু ভিজুয়ালাইজ করাটা কষ্ট, যদি ওরকম নিজে অমনে করে চিন্তা না করতে পারো তো তাহলে পরে একটু এটা বোঝা কষ্ট হবে। ঠিক আছে? ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা যেটা বলতেছিলাম যে অবজেক্টটা অর পার্সনটা পজিশন সি তে ছিল, নাও পজিশন সি থেকে সে এরকম জাম্প দেওয়ার পর ততক্ষণে ক্যারিয়ারটা তার পজিশন চেঞ্জ করে কি করছে, এমন এক জায়গায় চলে আসছে যে পার্সনটা যখন ল্যান্ড করবে হি উইল ল্যান্ড অন পজিশন এ। ওকে, হি উইল ল্যান্ড অন পজিশন এ। যদি আমাদেরকে বলতো যে শার্প বেন্ডের কথা যদি না বলে দিত, যদি বলতো যে একটা জেন্টেল একটা বেন্ড এসে যাচ্ছে, তো তখন আমাদের কি হইতো, তখন আমাদের বেন্ডটা যদি কি হয়, জেন্টেল একটা বেন্ড হয় লাইক এরকম, সে এরকম করে মুভ করতেছে, সো তাহলে তখন এস এর অ্যানসারটা হইতো যে সে এখন কোন জায়গায় যাবে, পজিশন বি তে যাবে, যে সে ক্যারিয়ারটা একটু সামনের দিকে যাচ্ছে, তো তার মানে সে ক্যারিয়ারের তুলনায় একটু পিছায় আসবে, আর যেহেতু টুয়ার্ডস রাইট বেন্ড করতেছে, সো তাহলে সে কি করবে, টুয়ার্ডস লেফট দিকে শিফট হয়ে যাবে। ওকে, কিন্তু যেহেতু এখানের মধ্যে শার্প বেন্ডের কথাটা বলছে, তো এর জন্য এখানের মধ্যে কি করবে, ইট উইল হ্যাভ আ ড্রাস্টিক টুয়ার্ডস লেফট ডিসপ্লেসমেন্ট। সো তাহলে পজিশন সি থেকে সে এরকম জাম্প করবে, দেন ল্যান্ড করবে কোথায়, ল্যান্ড করবে হলো পজিশন এ তে। বুঝতে পারছো এসাস? হ্যাঁ, ওই অ্যাডভার্বটা ইগনোর করছি আর কি।
মারা খাইছি। ওইটা আচ্ছা তো ভাইয়া। এখন এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে মাত্র যেটা বললাম? হ্যাঁ, একটা প্রবলেম ছিল না, বলো। বলছি কি এখানে যদি জেন্টেল বেন্ট হতো, এখানে ওই তাহলে বি হবে না কেন, বি হতো না কেন যদি জেন্টেল বেন্ট যদি হতো? জেন্টেল বেন্ড মানে কি? জেন্টেল বেন্ড মানে হলো সে এট আ টাইম সে ফরওয়ার্ডও মুভ করবে, রাইটেও মুভ করবে। সো তার মানে হি উইল বি মুভিং ইন দিস ডিরেকশন, এমন টাইপের। সো তাহলে এট আ টাইম যখন ফরওয়ার্ড যাবে, সো তাহলে ইট উইল গো ব্যাকওয়ার্ড রিলেটিভ টু দ্য ক্যারিয়েজ, এন্ড ক্যারিয়েজটা রাইটে যাবে মানে পার্সনটা উইল গো টুয়ার্ডস লেফট। সো তাহলে এট আ টাইম ব্যাকওয়ার্ড এন্ড লেফট, এটা কোন জায়গায় হইতেছে? ও আচ্ছা, ডি তে মেইনলি বুঝাচ্ছে। ঠিক আছে, এর জন্য। আর যেহেতু এখানের মধ্যে স্পেসিফিক্যালি বলে দিছে যে শার্প বেন্ড টুয়ার্ডস রাইট, সো তার মানে শুধু টুয়ার্ডস লেফট ডিরেকশনে একটা ডিসপ্লেসমেন্ট হবে। আর যেহেতু বলছে শার্প বেন্ড, তো এর জন্য কি করছে, পজিশন সি থেকে পজিশন এ তে চলে গেছে। বুঝতে পারছো? সো তাহলে এখানের জন্য আমাদের অ্যানসারটা কি হবে? এখানের জন্য আমাদের অ্যানসারটা হবে এ। নাবিল বুঝতে পারছো কি বলছি? জি স্যার। সো তাহলে এখানের জন্য আমরা অ্যানসারটা কি দিব? দিস উইল বি এ। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 10 আর 11 এর জন্য এই ডায়াগ্রামটাতে রেফার করতে বলছে। ওকে, তো কি বলতেছে দেখি। The diagram shows 4 forces acting on the aeroplane. চারটা ফোর্স কাজ করতেছে। কোন চারটা ফোর্স? লিফট, ওয়েট, ড্র্যাগ আর থ্রাস্ট ফোর্স। ওকে, এখন বলতেছে কি দেখো, which of the following forces, which of the following shows the correct two relationships? Correct two relationship যেন কি হয়? If the aeroplane is climbing at a constant velocity, যে এরোপ্লেনটা উপরে উঠবে কনস্ট্যান্ট ভেলোসিটিতে। ওকে, এরোপ্লেনটা কিন্তু কোনো উপরে উঠবে, ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডে যাবে না, রাইট? ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডে যাবে না, এই জিনিসটা বলে নাই। এখানের মধ্যে কাজটা কি বলছে? হ্যাঁ, এখানের হ্যাঁ, মধ্যে বলছে যে সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে উপরে উঠবে। সো একটা কথা হলো উপরে উঠবে, আর একটা কথা হলো কনস্ট্যান্ট ভেলোসিটি। ফার্স্টে হলো কনস্ট্যান্ট ভেলোসিটির ব্যাপারটা, যে আপওয়ার্ড ডিরেকশনে সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। তো কনস্ট্যান্ট ভেলোসিটি কখন হয়? ভেলোসিটি কনস্ট্যান্ট মানে অ্যাসেলারেশন কত? 0। ভেলোসিটি কনস্ট্যান্ট মানে অ্যাসেলারেশন 0। অ্যাসেলারেশন 0 মানে আনব্যালেন্সড ফোর্স। ফোর্সও কত হবে? আনব্যালেন্সড ফোর্সও হবে 0, তাই না? ভেলোসিটি 0 মানে কি বলে, ভেলোসিটি কনস্ট্যান্ট মানে অ্যাসেলারেশন 0, অ্যাসেলারেশন 0 মানে আনব্যালেন্সড ফোর্স কি হবে? 0 হবে। তো এখন এখানের মধ্যে ভার্টিক্যাল ফোর্স ব্যালেন্সড হইতে হবে। ভার্টিক্যাল ফোর্স ব্যালেন্সড হওয়া মানে কি? ভার্টিক্যাল ফোর্স ব্যালেন্সড হওয়া মানে লিফট আর ওয়েট কি হবে? লিফট আর ওয়েট আমাদের সমান সমান হবে, তাই না? এসাস ভার্টিক্যাল ফোর্স কেন equal হবে? কি বললা জাবের? বুঝি নাই। উপরে উঠতেছে না, ভার্টিক্যাল ফোর্স কেমনে ইকুয়াল হবে? উপরে উঠতেছে, কিন্তু উপরে উঠতেছে কিসে? কনস্ট্যান্ট ভেলোসিটিতে। সো দিস ইজ লাইক টার্মিনাল ভেলোসিটি, যে তোমার অবজেক্টটা কি করে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে নিচে নামে, তখন কি ভার্টিক্যাল ফোর্স গুলি কি ব্যালেন্স হয় না জাবের? হ্যাঁ। সো তাহলে ইন দিস কেস দিস উইল বি দ্য সেম। কি জিনিস? যে তোমার অবজেক্টটা উপরে উঠতেছে আর নিচে নামতেছে, ডানে যাইতেছে আর বামে যাইতেছে, যেটাই বলুক তোমাকে বলে দিছে কনস্ট্যান্ট ভেলোসিটি। সো যে ডিরেকশনে মুভ করতেছে ওই ভেলোসিটিটা যদি হয় কনস্ট্যান্ট, হ্যাঁ, যে ডিরেকশনে মুভ করতেছে ওই ভেলোসিটিটা যদি হয় কনস্ট্যান্ট, তো তাহলে পরে the forces in that direction will be balanced, তাই না জাবের? বুঝছো এখন? ওকে, সো তাহলে এখানের জন্য আমাদের কাজটা কি, যে ভার্টিক্যাল ফোর্স দুইটা কি হবে? ভার্টিক্যাল ফোর্স দুইটা সমান সমান হবে। সো ভার্টিক্যাল ফোর্স দুইটা সমান সমান কোন দুইটা আছে? অপশন সি তে আছে, অপশন ডি তে আছে। এখন এসএস যে জিনিসটা বললো যে এখানের জন্য আমাদের কি হবে, অবজেক্টটার হরাইজন্টাল আমাদের কি দেয় নাই, কোনো ইনফরমেশন দেয় নাই। ওকে, হরাইজন্টাল আমাদের কোনো ইনফরমেশন দেয় নাই, শুধু বলছে কি অবজেক্টটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে ভার্টিক্যালি শুধু কি করতেছে, অবজেক্টটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে ভার্টিক্যালি শুধু উপরে উঠতেছে। সো তাহলে এই জিনিসটা যদি হয়,
তো তার মানে কি হরাইজন্টালি তার কোনো মুভমেন্ট নাই। তো হরাইজন্টালি যদি কোনো মুভমেন্ট না থাকে তাহলে কি হবে? হরাইজন্টাল ডিরেকশনে ভেলোসিটি কত? 0 নাকি এসাস? হ্যাঁ তো হরাইজন্টাল ডিরেকশনে ভেলোসিটি 0। তো এখন ভেলোসিটি যদি 0 এন্ড কনস্ট্যান্ট থাকে মানে কি ভেলোসিটি 0 আছে এন্ড ওই ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে না, তো তার মানে কি ওখানেও আনব্যালেন্সড ফোর্সের ভ্যালু কত হবে? 0 হবে না? 0 এসাস? হবে, ফিক্সড ভেলোসিটি তো, হ্যাঁ 0। তো তাহলে since the velocity is 0 and constant in the horizontal direction, so তাহলে the horizontal forces will also be balanced. Okay, so the horizontal forces will also be balanced. So তাহলে এই জিনিসটা আমাদের কোন অপশনের সাথে মিলতেছে? অপশন ডি। সো তাহলে এখানের জন্য আমাদের অ্যানসারটা হবে 11 কি বলে 10 এর জন্য আমাদের অ্যানসারটা হবে কি? কোশ্চেন নাম্বার 10 এর জন্য আমাদের অ্যানসারটা হবে ডি। ঠিক আছে? সো এখানের জন্য আরেকবার বলতেছি ব্যাপারটা দেখো সবাই। ফার্স্টে আমাদেরকে বলছে একটা এরোপ্লেনের উপর 4টা ফোর্স কাজ করতেছে। উপরের দিকে হলো লিফট, নিচের দিকে হলো ওয়েট, ব্যাকওয়ার্ড ডিরেকশন হলো ড্র্যাগ ফোর্স আর ফরওয়ার্ড ডিরেকশন হলো থ্রাস্ট ফোর্স। এখন আমাদেরকে ইনফরমেশন বলছে যে এরোপ্লেনটা ক্লাইম্ব করতেছে কিন্তু কিসে? একটা কনস্ট্যান্ট ভেলোসিটি। ওকে, এরোপ্লেনটা উপরে উঠতেছে কিন্তু তার ভেলোসিটিটা কি? ভেলোসিটিটা হলো কনস্ট্যান্ট। সো তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটি বললেই আমরা একটা জিনিস বুঝে যাই যে ভেলোসিটি কনস্ট্যান্ট মানে অ্যাসেলারেশন 0, অ্যাসেলারেশন 0 মানে আনব্যালেন্সড ফোর্স 0, আনব্যালেন্সড ফোর্স 0 মানে কি ফোর্স গুলো ব্যালেন্সড হবে আর কি। ওকে, আনব্যালেন্সড ফোর্স 0 মানে ফোর্স গুলি ব্যালেন্সড হবে, which means the vertical forces will be equal to one another, যে লিফট আর ওয়েট হবে সমান সমান। তো তাহলে লিফট আর ওয়েট সমান সমান আমাদের দুইটা অপশনের মধ্যে আছে। সো তাহলে কোনটা হবে আমাদের অ্যানসার? যে ভার্টিক্যাল ফোর্স দুইটা সমান সমান দুইটা অপশনে আছে, তো এখন কোনটা হবে আমাদের অ্যানসার? এখন উই হ্যাভ টু কনসিডার দ্য হরাইজন্টাল মোশন। যে হরাইজন্টাল মোশনের এখানে মধ্যে কি সিন্স ইট ইজ ক্লাইম্বিং, বলে তো নাই যে আমাদের কোন হরাইজন্টাল ডিরেকশনে মুভ করতেছে, বলছে কি ক্লাইম্ব করতেছে আপওয়ার্ড। ক্লাইম্ব তো উপরের দিকে করে। ওকে, সো এখন ক্লাইম্ব করতেছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে, which means সে হরাইজন্টালি কোন দিকে কি করতেছে না, মুভ করতেছে না। সো which means হরাইজন্টাল ফোর্স গুলিও কি হবে? হরাইজন্টাল ফোর্স গুলিও ব্যালেন্সড হবে। সো তাহলে ভার্টিক্যাল ফোর্স গুলিও ব্যালেন্সড, হরাইজন্টাল ফোর্স গুলিও ব্যালেন্সড। সো তাহলে এটার জন্য আমাদের অ্যানসারটা হবে কি? এটার জন্য আমাদের অ্যানসার হবে অপশন ডি। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন এইখানে ক্লাইম্ব করতেছে কিন্তু ব্যালেন্সড, আর যদি স্টেশনারি থাকতো তাইলে? স্টেশনারি থাকলে পরেও সেম। সেম। আচ্ছা, হ্যাঁ, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে মাত্র যেটা বললাম? মারিয়া? হ্যাঁ, তার মানে এখানে বোঝাচ্ছে যে এখানে প্লেনটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে রাইজ করতেছে উপরের দিকে, হ্যাঁ এইজন্য ব্যালেন্সড। হ্যাঁ ও আচ্ছা, আমি বুঝতে পারছি। এখন যদি এখানে বলতে এক্সেলারেটিং করতেছে, তাহলে এখানে তাহলে একটা এই আনব্যালেন্সড ফোর্স তাহলে থাকতো, হতো না, তাহলে আনব্যালেন্স বি হইতো। তাহলে ইস, আমি বি বি হইতো। দিছিলাম। বুঝতে পারছি এখন। ওকে, নাও কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 এ কি বলতেছে দেখো, the aeroplane is now flown at a constant altitude. কনস্ট্যান্ট অল্টিটিউড মানে কি? কনস্ট্যান্ট হাইট। ওকে, যে সে এখন আর ক্লাইম্ব করতেছে না কিন্তু সে কি করতেছে? কনস্ট্যান্ট একটা অল্টিটিউডে সে মুভ করতেছে। সো তার মানে হাইট হলো ফিক্সড। ওকে, কনস্ট্যান্ট অল্টিটিউডে আছে মানে কি হাইট হলো ফিক্সড। ওকে, হাইট এখানের মধ্যে ফিক্সড আছে। ফিক্সড হাইটে সে ইনক্রিজিং স্পিডে মুভ করতেছে। সো হাইট হলো ফিক্সড, সো তাহলে ইনক্রিজিং স্পিড কোন দিকে হইতে পারে? ভার্টিক্যাল ডিরেকশনে তো আর ইনক্রিজিং স্পিড হইতে পারবে না। কেন পারবে না? বিকজ ভার্টিক্যালি তো সে একটা সার্টেন হাইট মেইনটেইন করতেছে। ওকে, সে ভার্টিক্যালি একটা সার্টেন হাইট মেইনটেইন করতেছে, সো তার মানে ভার্টিক্যাল ডিরেকশনে ফোর্স গুলো হলো ব্যালেন্সড। ওকে, সে ভার্টিক্যাল ডিরেকশনে ফোর্স গুলো হলো ব্যালেন্স, সে ইনক্রিজিং স্পিড তাহলে কোন ডিরেকশনে হবে? নাও দ্য ইনক্রিজিং স্পিড ক্যান অনলি হ্যাভ ওয়ান ডিরেকশন হুইচ ইজ হরাইজন্টাল, তাই না এসাস? হ্যাঁ হ্যাঁ। সো তাহলে এখানের জন্য কাজটা কি হবে? ইনক্রিজিং স্পিড দেখে the thrust will be greater than weight, যে এখানের জন্য কাজটা কি হবে? this will be like this, weight lift force, this will be the thrust force which will be greater than drag. Okay, the thrust force is greater than drag, that's why it is increasing its velocity.
যে তার স্পিডের ভ্যালুটা বাড়তেছে কিন্তু সে কনস্ট্যান্ট হাইটে আছে। তো কনস্ট্যান্ট হাইটে থাকার জন্য, হ্যাঁ, কনস্ট্যান্ট হাইটে থাকার জন্য কোন দুইটা ফোর্স ব্যালেন্স হইতে হবে? এসাস, লিফট এন্ড ওয়েট। constant height এ থাকার জন্য the vertical forces must be balanced. Which are the vertical forces? Lift and weight. So তাহলে এখানের জন্য আমাদের অ্যানসারটা কি হবে? ডি। The answer will be D. এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কি বললাম? বর্ষা বুঝতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো ইফাজ। হ্যালো হ্যাঁ ইফাজ বলো বলো। ভাই আমার ক্লাস আছে। ও আচ্ছা ঠিক আছে, আমি- এটা যাও, সমস্যা নেই, বাকি সলিউশন গুলো তুমি ভিডিও থেকে দেখে ফেলো। ওকে আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, সো তাহলে কোশ্চেন নাম্বার 11, আই হোপ কারো কোনো কনফিউশন নাই এখন, আছে কারো? জেরিন? না ভাই। না ভাইয়া হয় নাই, এটা পারছি। ওকে, সো তাহলে লেটস গো টু কোশ্চেন নাম্বার 12। এইটা তো একদম পুরো বাচ্চাদের কোশ্চেন, এটা সবার পারা উচিত। যে একটা ফোর্স আছে 24 নিউটন, একটা ফোর্স আছে 15 নিউটন, দে আর অ্যাক্টিং পারপেন্ডিকুলার টু ওয়ান অ্যানাদার, যে তারা একজন আরেকজনের সাথে রাইট অ্যাঙ্গেল ক্রিয়েট করে অ্যাক্ট করতেছে। সো তাহলে হোয়াট উইল বি দা রেজাল্টেন্ট ফোর্স? সো রেজাল্টেন্ট ফোর্স ইকুয়ালস টু কি হবে? 15 C. স্কয়ার প্লাস 24 স্কয়ার রুট ওভার। সো তাহলে এটার জন্য ভ্যালুটা কত আসে? 28.3। 28.3। সো তাহলে দা অ্যানসার উইল বি সি। আচ্ছা, মারিয়ার কি কোশ্চেন আছে? মারিয়া? নাইন। আচ্ছা, ও হ্যান্ড রেজ করছিল তাই জন্য। ওকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 12 এর অ্যানসার হবে সি। ভেরি গুড। এখন কোশ্চেন নাম্বার 13, এই জিনিসটা আমরা ম্যাটেরিয়ালস চ্যাপ্টারের মধ্যে পড়বো। ওকে, এই জিনিসটা আমরা ম্যাটেরিয়ালস চ্যাপ্টারের মধ্যে পড়বো। এইখানের মধ্যে আমাদের ফর্মুলা আসবে একটা, যে এক্সটেনশনের ভ্যালু কিভাবে বের করতে হয়। আমাদের একটা ফর্মুলা পাবো, এফ ইকুয়ালস টু কে ডেল্টা এক্স, এরকম একটা ফর্মুলা আছে, যে ফোর্স ইকুয়ালস টু স্প্রিং কনস্ট্যান্ট ইনটু এক্সটেনশন। ওই ফর্মুলা দিয়ে আমরা বের করব। ফর নাও উই উইল স্কিপ 13 নাম্বার। ওকে, এটা আমরা পরে করব। এটা 2.5 না? হ্যাঁ 2.5। অ্যানসারটা একটু বলে দাও। হ্যাঁ আমার এটাই আসছে 2.5। ওকে, সো তাহলে নাও কোশ্চেন নাম্বার 14। ওকে, লেটস সি কোশ্চেন নাম্বার 14 এ কি বলতেছে। আ কার ইজ টোড বাই আ ট্রাক ইউজিং আ রোপ। ওকে, সো তাহলে এই গাড়ির উপরে দুইটা ফোর্স কাজ করতেছে। কোন দুইটা ফোর্স? টেনশন টেনশন, ইন দা ফ্রিকশন। ফরওয়ার্ড ডিরেকশন এন্ড ফ্রিকশন ইন দা ব্যাকওয়ার্ড ডিরেকশন। এখন বলতেছে দ্য কার ইজ পুলড এট আ কনস্ট্যান্ট স্পিড। তো তাহলে গাড়ির স্পিড হলো কনস্ট্যান্ট। স্পিড কনস্ট্যান্ট মানে কি? স্পিড কনস্ট্যান্ট মানে অ্যাক্সেলারেশন the unbalanced force will be zero, তাই না? যে acceleration will be zero, তো তার মানে unbalanced force will be zero. ওকে, তো এখন the car is being pulled at a constant speed creating a tension in the rope T. এখন বলতেছে the horizontal forces on the car are shown. এখন বলতেছে কি, দেখো একটা জিনিস বলতেছে যে the magnitude of the force exerted by the truck on the car, যে ট্রাকটা গাড়ির উপর কোন ফোর্সটা এক্সার্ট করতেছে। আচ্ছা, কনস্ট্যান্ট স্পিড আর কনস্ট্যান্ট ভেলোসিটির মধ্যে জিনিসটা বুঝাও তো। কনস্ট্যান্ট স্পিড আর কনস্ট্যান্ট ভেলোসিটির মধ্যে কনস্ট্যান্ট স্পিড মানে ভেলোসিটির ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট ভেলোসিটি আচ্ছা। মানে ভেলোসিটির ম্যাগনিটিউডও কনস্ট্যান্ট, ডিরেকশনও কনস্ট্যান্ট। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওকে, সো তাহলে যেটা বলতেছিলাম এখানের মধ্যে দেখো যে ট্রাকটা গাড়ির উপর কোন ফোর্স কোন ফোর্স এক্সার্ট করতেছে বলো তো? অনেক টেনশন ফোর্সটা কাজ করতেছে শুধু। ফ্রিকশন উপরে কাজ করছে, ওটার কারণে পরে গাড়ির উপরে কাজ করছে। ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো যে ফ্রিকশন ফোর্সটা
ফ্রিকশন ফোর্সটা তো গাড়ির উপর কাজ করতেছে, ভালো কথা, কিন্তু ফ্রিকশন ফোর্সটাকে ট্রাক এক্সার্ট করতেছে গাড়ির উপর? না, রোড সারফেস। এটা রোড সারফেস এক্সার্ট করতেছে। ভেরি গুড। সো তাহলে the only force being exerted by the truck on the car, ঠিক আছে, ট্রাকটা গাড়ির উপর শুধু একটাই ফোর্স এক্সার্ট করতেছে, দ্যাট ইজ টেনশন। সো তাহলে এখানের জন্য আমাদের অ্যানসারটা কি হবে? এখানের জন্য আমাদের অ্যানসারটা হবে সি, যে শুধু টেনশন। There is no Correct. friction force being exerted by the truck on the car. Okay? আর অনেকজন এই যে অনেকজন মুখস্থ করে, যে কয়টা জিনিস এরকম শুনে শুনে মুখস্থ করে তারা, যে এখানে তাদের টিচার এরকম শিখায় দেয় যে কনস্ট্যান্ট স্পিড মানে আনব্যালেন্স ফোর্স 0। সো এখন এই যে কনস্ট্যান্ট স্পিড দেখে কতজন আনব্যালেন্স ফোর্স 0 বসায় দিবে, আর ফোর্সের ম্যাগনিটিউড 0 বসায় দিবে, তো এর জন্য 0 অপশনটা রেখে দিছে, বুঝছো? সো এরকম করে তারা এরকম এমসিকিউ কোশ্চেনের অপশনগুলো এমন ভাবেই রাখে যে তোমার কাছে মনে হবে যে অনেকগুলো জিনিসই তো কথার সাথে মিলতেছে, কিন্তু তুমি লজিক্যালি চিন্তা করলে শুধু অ্যানসার একটাই পাবা, বুঝতে পারছো? সো এখানের জন্য কাজটা কি, the only force exerted by the truck on the car is the tension force. অলরাইট, নাবিল বুঝতে পারছো এটা? জি স্যার। ওকে, now question number 15. This is a very easy one. যে question number 15 এর জন্য কি বলছে, দুইটা ফোর্স কি বলে, এটা ডিসপ্লেসমেন্ট নিয়ে 90 মিটার ইস্ট দেন 50 মিটার নর্থ। যে ফার্স্টে 90 মিটার ইস্টে গেছে, যে ফার্স্টে কি করছে, ফার্স্টে 90 মিটার ইস্টে গেছে, দেন 50 মিটার নর্থে গেছে। ওকে, সো তাহলে ওভারঅল ডিসপ্লেসমেন্টটা কি হইলো এসাস? ইনিশিয়াল পজিশন ছিল এইটা, ফাইনাল পজিশন হলো এইটা। তো তাহলে ওভারঅল ডিসপ্লেসমেন্টটা হলো এই ডিরেকশনে, তাই না? হ্যাঁ। সো তাহলে এই অ্যানসারটা কোনটার সাথে মিলে? বি। তো তাহলে এখানের জন্য আমাদের অ্যানসারটা হবে কি, বি। এখানের জন্য দেখো আমি আরেকবার বলি ব্যাপারটা, এই জিনিসটা মুছে দেই, আরেকবার লিখি, যে ফার্স্টে গেছে সে ইস্টে 90 মিটার, এরপর সে গেছে নর্থে 50 মিটার। ওকে, সো তাহলে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যে স্ট্রেট লাইন কানেক্ট করে যে ডিসটেন্সটা পাবো ওইটাই তো আমাদের ডিসপ্লেসমেন্ট, তাই না? যে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট। সো এখন তোমার রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা কি হবে? The resultant displacement will be from initial position to the final position. So initial position থেকে final position এর দিকে কোন ডিরেকশন? নর্থ ইস্ট ডিরেকশনে মুভ করতেছে। সো নর্থ ইস্ট ডিরেকশন কোনটার মধ্যে দেওয়া? রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট হিসেবে এইখানে দেখাইতেছে সাউথ ওয়েস্ট। সো এটা তো এমনিতেই ভুল। এইখানে আনব্যালেন্সটা দেখাইতেছে কি, সাউথ ইস্ট। সো তাহলে এটা ভুল। এখানে দেখাইতেছে নর্থ ওয়েস্ট। সো তাহলে এইটা ভুল। সো তাহলে the only correct answer will be B. বুঝতে পারছো কি বলতেছি? রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টের ডিরেকশন কিভাবে করে বের করতে হয়, তুমি ইনিশিয়াল পজিশন অফ দ্য জার্নি এন্ড ফাইনাল পজিশন অফ দ্য জার্নি নিবা, দেন ইনিশিয়াল আর ফাইনাল পজিশন কানেক্ট করে যে স্ট্রেট লাইন আসবে, দ্যাট উইল গিভ আস দ্য রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট। সো তাহলে এটা আমাদের কোন অপশনের সাথে মিলতেছে? অপশন বি এর সাথে, বি ফর বাংলাদেশ যেটা। বুঝতে পারছো? কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে মারিয়া? ওকে, তাহলে কোনো কনফিউশন যদি না থাকে, সো তাহলে কোশ্চেন নাম্বার 15 এর অ্যানসার হলো বি। সো লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 16। এই কোশ্চেন নাম্বার 16টা এটা অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্টাইল মোশনের সাথে রিলেটেড। ওকে, এই কোশ্চেন নাম্বার 16টা আমাদের প্রজেক্টাইল মোশনের সাথে রিলেটেড। এটা আমরা এখনের জন্য স্কিপ করব। ওকে, কোশ্চেন নাম্বার 16টা উই উইল স্কিপ ফর নাও। এটা আমরা অ্যানসার কি আসে? অ্যানসার হবে আমাদের সি। ঠিক আছে, যে তুমি একটা প্লেনের সাথে আসো, সো তাহলে as long as you are in contact with the plane, প্লেনের ভেলোসিটি যত তোমারও ভেলোসিটি সেম হবে, তাই না? তো এখন প্লেন যদি তোমাকে রিলিজ করে দেয়, তুমি একটা অবজেক্টকে এরকম মুভ করাইতে, হ্যাঁ,
এর মধ্যে কি দিয়ে দেখানো যায়? চিন্তা করতে পারতেছি, সমস্যা নাই। এমনি লাইক একটা বল নিয়ে টানতে পারেন। এই যে এখানের মধ্যে দেখো যে তুমি একটা জিনিস এরকম নিয়ে মুভ করতেছো, এখন তুমি এটাকে রিলিজ করে দিলে সে কি করবে? তুমি যে সি ভেলোসিটিতে এর মতো যাইতেছিলে যাবে। তার একটা হরাইজন্টাল এরকম ভেলোসিটি থাকবে, সো তাহলে সে এরকম একটা কার্ভড একটা পাথে এরকম মুভ করবে। ওকে, সো এটাকে প্যারাবোলিক পাথ বলে। এন্ড কিভাবে কি ক্যালকুলেশনের কাজ, এগুলো আমরা প্রজেক্টাইল মোশনের সময় দেখবো। দ্য অ্যানসার ইজ অ্যাকচুয়ালি সি। ওকে, তো এটা আমরা পরে পাবো প্রজেক্টাইল মোশনে পড়ার পর, দেন এই জিনিসটা একদম দুধভাত হয়ে যাবে, একদম ইজি। হ্যাঁ, এইসব জিনিসগুলা গেমস এর থেকে অনেকগুলো ইন্সপিরেশন নেওয়া যায় অনেক। সো দিস ইজ কোশ্চেন নাম্বার 16। নাও কোশ্চেন নাম্বার 17। এটা আবার ইজি একটা কোশ্চেন। কি বলতেছে? মডেল বোট ক্রসিং আ স্ট্রিম, একটা নদী পার করবে। A stream is traveling east at a speed of 1.5 meter per second. তো স্ট্রিমের কারেন্ট ভেলোসিটি 1.5 মিটার পার সেকেন্ড, আর বলতেছে বোট ইজ হেডিং নর্থ এট 0.5 মিটার পার সেকেন্ড। সো তাহলে বোটটা সে বরাবর সামনের দিকে যাইতে চাইতেছে। ওকে, সে বরাবর সামনের দিকে যাইতে চাইতেছে, কিন্তু নদীর যে স্রোত থাকবে, একটা নদীর যে একটা কারেন্ট থাকবে, ওটা কি করবে? তাকে একটু ডেভিয়েট করে দিবেন, একটু বাঁকায় দিবে না নাবিল? জি স্যার। তো তাহলে এটার জন্য তার রেজাল্টেন্ট ভেলোসিটিটা হবে এমন ডিরেকশনে, বুঝছো? এটার জন্য তার রেজাল্টেন্ট ডিরেকশন হবে এইটা। সো এখন এটা আমাদের রেজাল্টেন্ট কিভাবে বের করব? আমরা জানি পিথাগোরাস থিওরেম দিয়ে যে 0.5 স্কয়ার প্লাস 1.5 স্কয়ার রুট ওভার। সো এটার জন্য অ্যানসার হবে কি 17 এর জন্য কোন অপশন? ডি নাম্বার, তাই তো? ডি। জি স্যার। তো তাহলে রেজাল্টেন্ট এটা হবে ডি। নাও কোশ্চেন নাম্বার 18 আর 19 এর জন্য এই ফিগারটাতে রেফার করতে বলছে। ফার্স্ট আমরা কোশ্চেন নাম্বার 18টা দেখি। বলতেছে কি? বলতেছে যে the component of r parallel to the plane। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কার কম্পোনেন্ট চাইছে? ওয়েটের কম্পোনেন্ট নাকি নরমাল রিঅ্যাকশন ফোর্সের কম্পোনেন্ট? এসাস দাঁড়াও এক সেকেন্ড, কম্পোনেন্ট অফ আর নরমাল রিঅ্যাকশনের না না ওয়েটের কম্পোনেন্ট। রিঅ্যাকশন আর নরমাল রিঅ্যাকশন ফোর্স একদম বলেই দিছে যে আর এর হরাইজন্টাল কম্পোনেন্ট, যে প্যারালেল টু দা প্লেন কম্পোনেন্ট কত হবে এটা বের করতে বলছে। এখন এই যে পারপেন্ডিকুলার টু দা প্লেন আর প্যারালেল টু দা প্লেন, যে দুইটা লাইন ড্র করছি, ওকে, সো এখন আর এই যে আর যে ফোর্সটা আছে নরমাল রিঅ্যাকশন ফোর্স, এটাতে একদম পুরোপুরি কি আছে? দিস ইজ এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার টু দা প্লেন। ওকে, সে কি পুরোপুরি পারপেন্ডিকুলার টু দা প্লেন এরকম পজিশনে আছে। সো এখন the whole force is acting perpendicular to the plane। সো তাহলে প্যারালেল টু দা প্লেন তার কম্পোনেন্টের ভ্যালু কত হবে? 90 ডিগ্রি কম্পোনেন্টের ভ্যালু কত হয়? এসাস হ্যাঁ, কোন একটা এটা তো ফোর্সের 90 ডিগ্রি sin কম্পোনেন্টের ভ্যালু কত হয়? 90 সাইন হবে না এখানে, আর সাইন থিটা। এই জিনিসটা ব্যাপারটা কেমন, যে তোমার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এরকম ড্র করে দেখো। এই যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আছে, এখন একটা ফোর্স কাজ করতেছে ভার্টিক্যালি আপওয়ার্ড। ওকে, সো এখন আমি বললাম যে এই ফোর্সের হরাইজন্টাল কম্পোনেন্টের ভ্যালু কত? এর হরাইজন্টাল ভ্যালু তো এই ফোর্সের হরাইজন্টাল কম্পোনেন্ট হবে 0 বিকজ দ্য হোল ফোর্স ইজ অ্যাক্টিং ইন দ্য ভার্টিক্যাল ডিরেকশন। ঠিক আছে, এই জিনিসটাই তো তোমাদেরকে বলছিলাম যে 90 ডিগ্রিতে কোনো কম্পোনেন্ট হয় না। ওকে, সো তাহলে যেই ফোর্সটা পারফেক্টলি একটা ডিরেকশনে কাজ করতেছে তার পারপেন্ডিকুলার প্লেনে আমরা কোনো কম্পোনেন্ট পাবো না। কম্পোনেন্টের ভ্যালুটা কত হবে? 0 হবে। বুঝতে পারছো সবাই কি বললাম? শাফি? জি স্যার। তো তাহলে এখানের জন্য আমাদের অ্যানসারটা কি হবে? দা কম্পোনেন্ট অফ আর parallel to the inclined plane will be 0. Okay, the component of r parallel to the inclined plane will be 0.
সো এই জিনিসটা আমরা লিখে ফেলি যে এটার জন্য আমাদের অ্যান্সার হবে কি এ। ওকে, এটার জন্য আমাদের অ্যান্সার হবে এ which is 0। অলরাইট, এটা নিয়ে কারো বাট কোনো এটা কনফিউশন পসিবল আছে কেমনে? কি? বাট এটা সম্ভব কেমনে? কারণ হইতেছে তো, মানে কি এটা হইতেছে? তো জিরো কেমনে হবে? এটা জিরো কেমনে হবে? কারণ আর তো লাইক পুরাটা যাইতেছে না, মানে এটা তো আটটা পুরাটা সারফেসটা কোন তো প্লেনে কাজ করতেছে? সারফেসটা তো ইনক্লাইন না, সো লাইক হ্যাঁ, ইয়া হবে তো, এটা তো 90 ডিগ্রি হবে না। এইটা কি? এইটা হলো সারফেসটা, হ্যাঁ এইটা হলো হ্যাঁ সারফেসটা, আর এইটা হলো আর। তো আর তো অলওয়েজ হ্যাঁ সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকে। নরমাল রিঅ্যাকশন ফোর্সের নাম নরমাল কেন? নরমাল মানেই তো পারপেন্ডিকুলার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ সো তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্সের এই নরমাল রিঅ্যাকশন ফোর্সের কি করবে? সারফেসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। ঠিক ও আছে, হ্যাঁ 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 এইগুলা সিম্পল জিনিসগুলা একদম সাথে সাথে ক্যাচ করে ফেলতে হবে। আচ্ছা, এখন এখানে কোশ্চেন নাম্বার 19 এ কি বলতেছে দেখো, the object in the diagram would কি remain at rest on the surface, move down the surface at constant speed, accelerate down the surface, move up the surface at constant speed। এটার জন্য অ্যানসার কি দিছো সাইমা? কি আমি তো কি বলবো, সিরিয়াসলি মনে হয় ভুলিস এই হবে মনে হয়। বি হবে? কে কি কি অ্যানসার দিছো? এ দিছো কে কে? স্যার এডিসি। এ দিছি এখানের মধ্যে দেখো নাবিল, যে এ যে দিছো, এ দেওয়ার লজিকটা কি? যে তুমি ভাবতেছো যে সে রেস্টে থাকবে, কিন্তু রেস্টে থাকার রিজনটা কি এখানের মধ্যে আমাকে বলো তো। ফার্স্ট অফ অল তোমার আমি এখানের মধ্যে নিচে আবার ডায়াগ্রামটা আঁকি। ওকে, এখানের মধ্যে দেখো তারা কি ফ্রিকশনের কোনো কথা বলছে, যে ফ্রিকশন ফোর্স আছে বা নাই এমন কোনো কথা বলছে? তো যখন ফ্রিকশনের কোনো কথা বলবে না, উইথ দ্যাট মিন্স দ্য ভ্যালু অফ ফ্রিকশন ইজ হোয়াট? 0। ওকে, যখন ফ্রিকশনের কোনো কথা বলবে না তো তার মানে ফ্রিকশন নাই। সো তাহলে দ্য অনলি টু ফোর্সেস অ্যাক্টিং অন দ্য অবজেক্ট ইজ ওয়েট এন্ড নরমাল রিঅ্যাকশন ফোর্স। ওকে, তো এখন এইখানে দিস ইজ ক্রিয়েটিং অ্যান অ্যাঙ্গেল থিটা। সো এখন দিস উইল বি w cos theta and this will be w sin theta। ওকে, সো তাহলে r equals to w cos theta আর w sin theta equals to what? w sin theta হলো প্যারালাল টু দা প্লেন কাজ করতেছে। ওকে, w sin theta প্যারালাল টু দা প্লেন কাজ করতেছে, এন্ড এইটার অপোজিং ডিরেকশনে কোনো ফোর্স আছে নাবিল? না স্যার। এটার অপোজিং ডিরেকশনে কোনো ফোর্স নাই, which means যে এটা হলো একটা আনব্যালেন্সড ফোর্স। ওকে, w sin theta is an unbalanced force। সো একটা অবজেক্টের উপর যদি একটা আনব্যালেন্সড ফোর্স কাজ করে, অবজেক্টটা কি করবে? কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে নাকি অ্যাসেলারেট করবে? accelerate করবে। অ্যাসেলারেট করবে। কোন দিকে অ্যাসেলারেট করবে? যে দিকে আনব্যালেন্সড ফোর্স কাজ করতেছে ওই দিকে অ্যাসেলারেট করবে। সো তাহলে দ্য অ্যানসার উইল বি সি, যে the mass or the object will accelerate downwards at a accelerating rate। Okay, so তাহলে the answer will be C। so তাহলে 19 এর অ্যানসার কি হবে? C হবে। বুঝতে পারছো সবাই? এখানে না আচ্ছা কি বলো? না না, কোশ্চেনটা আরেকবার দেখতে পারবো? মানে একটু উপরে নাও। ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এখানে কোনো ফ্রিকশন ফোর্সের নাম গন্ধ নাই, তো তার মানে ফ্রিকশন আমরা ধরবো না। কিন্তু এখানে মানে মানে ভেলোসিটিটা কি আস্তে আস্তে বাড়তেছে? হ্যাঁ, ভেলোসিটি বাড়বে না? আনব্যালেন্স ফোর্স কাজ করলে কি করবে? ভেলোসিটি বাড়বে। আচ্ছা আচ্ছা ওকে, ওকে, নাও কোশ্চেন নাম্বার 20। আচ্ছা, কোশ্চেন নাম্বার 20টা এটা আমাদের স্ক্রিনে ঠিকমতো দেখানোর জন্য এমনি দেখাই। ওকে, সো নাও কোশ্চেন নাম্বার 20 এর এখানে মধ্যে দেখো কি বলতেছে, a ball is moving through a is rising। আগের আমাদের অ্যানসারটা কি ছিল? আমরা উপরে কিন্তু এরকম সিমিলার টাইপের একটা করে আসছি, আপ থ্রাস্ট, ড্র্যাগ আর ওয়েট নিয়ে। ওইটার মধ্যে কি ছিল? ফল করতেছিল, তাই না?
এখানের মধ্যে ছিল ফলিং, এই যে এই অপশনটার মধ্যে এখানের মধ্যে ছিল আমাদের কি ফলিং। এখন আমাদের এইবারের জন্য কি বলতেছে 20 নাম্বারের জন্য বলতেছে রাইজিং। সো তাহলে একটা হলো রাইজিং আর আরেকটা হলো কনস্ট্যান্ট স্পিড। তো রাইজিং যখন বলছে তো তার মানে মুভ করতেছে উপরে, হ্যাঁ নাবিল, অবজেক্টটা মুভ করতেছে উপরে, সো তাহলে ড্র্যাগ ফোর্স কোন দিকে কাজ করবে? নিচে। মুভ করতেছে উপরে, which means drag force will act downwards. ওকে, সো তাহলে অবজেক্টের উপর ফোর্স গুলো কি হবে? নিচের দিকে ওয়েট আর উপরের দিকে আপ থ্রাস্ট, এই দুটো অলওয়েজ ফিক্সড। এখন মুভ করতেছে উপরে, সো তাহলে ড্র্যাগ ফোর্স কোন দিকে কাজ করবে? অপোজিট টু দ্য ডিরেকশন অফ মুভমেন্ট, যে ইট ইজ রাইজিং আপ, সো তাহলে ড্র্যাগ ফোর্স উইল অ্যাক্ট ডাউনওয়ার্ডস। আর আরেকটা কথা বলছে যে কনস্ট্যান্ট স্পিড। তো কনস্ট্যান্ট স্পিড হওয়ার জন্য আনব্যালেন্সড ফোর্স কত হবে? কনস্ট্যান্ট স্পিড মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় মানে অ্যাসেলারেশন কত? 0। অ্যাসেলারেশন যদি 0 হয় আনব্যালেন্সড ফোর্স 0। তো আনব্যালেন্সড ফোর্স 0 মানে কি? ফোর্স গুলা কি হবে? ব্যালেন্স হবে। তো তার মানে উপরে কাজ করতেছে কি? এসাস উপরে কাজ করতেছে হলো আপ থ্রাস্ট, আর নিচে কাজ করতেছে হলো ওয়েট আর ড্র্যাগ। সো তাহলে দিস টু, যে ওয়েট আর ড্র্যাগ, এই দুটো মিলে কার সমান হবে? আপ থ্রাস্টের সমান হবে। তো তাহলে এটা আমাদের কোন অপশনের সাথে মিলতেছে? সি। এটা আমাদের মিলতেছে অপশন নাম্বার সি এর সাথে। সো তাহলে আপ থ্রাস্ট ইকুয়াল টু ওয়েট প্লাস ড্র্যাগ। এখানে ব্যাটার ইকুয়াল সাইন দেয় নাকি? ও তো ইকুয়াল সাইন এটা ইয়েতে আসে নাই, ছিল এটা কোশ্চেন পেপার থেকে যখন কাট করা হয়েছে তখন এটা মিস হয়ে গেছে। ওকে, ওহো। সো তাহলে দ্য অ্যানসার উইল বি সি। অলরাইট, সো এখানের জন্য আমাদের অ্যানসারটা হবে সি। ভালো কথা। নাও কোশ্চেন নাম্বার 21-22, কোশ্চেন নাম্বার 21-22 এর জন্য এই ইনফরমেশন ইউজ করতে বলছে। কি ইনফরমেশন ইউজ করতে বলছে? একটু আগেটাতে যাও, 20 নম্বরে। কোনটা বলো জেরিন? হ্যাঁ, এক সেকেন্ড। আচ্ছা, এটা এ কেন হয় নাই? এ কেন হয় নাই? দেখো অবজেক্টটা কোন দিকে মুভ করতেছে, রাইজিং অর ফলিং, বলো তো। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছো, এটা হলো রাইজিং, এর জন্য দ্য ড্র্যাগ ফোর্স উইল বি ডাউনওয়ার্ড। ওকে, মুভ করতেছে উপরে, সো তাহলে দ্য ড্র্যাগ ফোর্স উইল অ্যাক্ট ডাউনওয়ার্ডস। ঠিক আছে জেরিন? হ্যাঁ ভাই, বুঝছি। ওকে, সো নাও কোশ্চেন নাম্বার 21 and 22 এর জন্য এই ইনফরমেশন ইউজ করতে বলছে। সো লেটস সি কি বলে। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, যে এখানে টাইম আমাদের শেষ হয়ে যাবে, তোমরা একটু নতুন সেশনে জয়েন করো। আমাদের আর 3টা কোশ্চেন বাকি শুধু। ঠিক আছে, এই 3টা কোশ্চেন শেষ করে আমরা আজকের ক্লাস শেষ করব আর কি। সো নেক্সট সেশনে জয়েন করো সবাই তাড়াতাড়ি। আচ্ছা, সো তাহলে আমরা এখানের মধ্যে শুরু করে দেই তাড়াতাড়ি। এগুলা কোশ্চেন বেশি টাইম লাগবে না, এগুলা ক্যালকুলেশন টাইপের কোশ্চেন, এগুলা এত বেশি সময় নেবে না আর কি। ওকে, সো এখন এখানের মধ্যে বলতেছে কি, দেখো আ বডি ইজ অ্যাক্টেড অন বাই আ ভার্টিক্যাল ফোর্স অফ 18 নিউটন। সো একটা ভার্টিক্যাল ফোর্স আছে 18 নিউটনের এন্ড একটা হরাইজন্টাল ফোর্স আছে 32 নিউটনের। ওকে, সো এখন আবার সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছো আই হোপ। সো আমরা যেটা বলতেছিলাম যে একটা অবজেক্টের উপর একটা ভার্টিক্যাল ফোর্স কাজ করতেছে 18 নিউটন আর একটা হরাইজন্টাল ফোর্স কাজ করতেছে কত? 32 নিউটন। ওকে, তো তাহলে হরাইজন্টাল ফোর্স কাজ করতেছে 32 নিউটন, ভালো কথা। এখন বলতেছে রেজাল্টেন্ট ফোর্সের অ্যাঙ্গেলটা কত হবে? রেজাল্টেন্ট ফোর্সের অ্যাঙ্গেলটা কত হবে? কার সাথে অ্যাঙ্গেল? হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেল টু দা হরাইজন্টাল। ওকে, হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেলটা কত হয় ওইটা বের করতে বলছে। তো তাহলে দা হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল হবে থিটা। সো এখন এখানের মধ্যে আমরা কি দিয়ে বের করব? tan থিটা ইজ ইকুয়াল টু অপোজিট বাই অ্যাডজাসেন্ট, তাই না? সো তাহলে এটা কি হবে? থিটা উইল বি ইকুয়াল টু হোয়াট? tan ইনভার্স 18 by 32. So this will be কোন অপশন? অপশন বি, তাই না? এসাস? হ্যাঁ। সো তাহলে this will be অপশন বি। ওকে, সো তাহলে এটা আমাদের অপশন বি গেল। এরপর বলতেছে ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স কি হবে? রুট ওভার অ্যাডজাসেন্ট স্কয়ার প্লাস অপোজিট স্কয়ার।
অ্যাডজেসেন্ট স্কয়ার প্লাস অপোজিট স্কয়ার। সো তাহলে এটা কোন অ্যানসার? ডি। ডি নাম্বার। তো তাহলে এটাও গেল। এগুলা তো একদম ইজি ইজি কোশ্চেন, আই হোপ এগুলা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। এখন এই নিউটনের ল পেয়ার, এই নিউটনের ল পেয়ারটা আমরা নিউটনস ল অফ মোশন নেক্সট ক্লাসে পড়বো। ওকে, যে পরশু দিনের ক্লাসে আমরা এটা পড়বো। সো তাহলে ওই ক্লাসের জন্য আমরা এটা বাকি রাখবো। এটার আমাদের একটা লিস্ট আছে, ওই লিস্ট থেকে ওইটা বুঝতে হবে। এটা যারা যারা নাকি অ্যাডভান্সড ফিজিক্স ফর ইউ বইটা পড়ছো ওখানের মধ্যে লিস্টটা পাওয়ার কথা অলরেডি। ওকে, সো এই অ্যানসার জিনিসটা কি? আমরা অ্যানসার কি? এখানের জন্য অ্যানসার কি হবে? কি বলছে? which of the following statements is true for the two forces in Newton's third law? সো এখন এই নিউটনস থার্ড ল এর জন্য আমাদের দুইটা ফোর্সের কি হবে? দুইটা ফোর্স আমাদের সেম টাইপের হবে এন্ড ডিফারেন্ট অবজেক্টের উপর কাজ করবে। যে তুমি টেবিলের উপর একটা ধাক্কা দিছো, সো তাহলে তুমি ফোর্স এক্সার্ট করছো টেবিলের উপর, টেবিলটা রিঅ্যাকশন দিবে না? এভরি ফোর্স ইজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন, তাই না? নিউটনস থার্ড ল এটা বলে না এসাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাহলে তুমি টেবিলের উপর ফোর্স দিছো, এখন টেবিল তো রিঅ্যাকশন ফোর্স দিবে। কার উপর রিঅ্যাকশন ফোর্স দিবে? টেবিল নিজের উপর নিজে রিঅ্যাকশন ফোর্স দিবে নাকি তোমার আমার উপর উপর, রিঅ্যাকশন আমার ফোর্সটা উপর। দিবে? সো তাহলে the forces act on different objects. Okay, the forces act on different objects আর ফোর্সের টাইপ কি হবে? সেম। যে তুমি তাকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এক্সার্ট করলে পরে সেও তোমাকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ব্যাক দিবে। ওকে, তুমি গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করলে পরে তোমার উপর গ্র্যাভিটেশনাল ফোর্স ব্যাক দিবে। ফোর্সের টাইপটা কি হবে? সেম থাকবে। সো এটার জন্য আমাদের অপশন হবে কি? ডি নাম্বার, যে আমাদের এটার জন্য অ্যানসারটা হবে ডি। ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখলে পরে এটা বুঝে যাব। নেক্সট ক্লাসে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং, এগুলা জিনিস নিয়ে আমরা পড়বো, যে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম এন্ড এগুলা। এন্ড লাস্ট কোশ্চেন, দিস ওয়ান ইজ নট দ্যাট হার্ড। যে এখানে মধ্যে দেখো, আগে তো আমরা তিনটা টেনশনের ভ্যালু নিয়ে কাজ করে আসছি, এখন টেনশন কয়টা আছে? দুইটা মাত্র। ওকে, তো এখন এখানে দেখো, এখানে একটা টেনশন যেটার অ্যাঙ্গেল ক্রিয়েট করে রাখছে থিটা, এখানে একটা টেনশন, এই অ্যাঙ্গেলও কত হবে? থিটা। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি? যে এই টেনশনের একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে, এই টেনশনের একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আছে, এই টেনশনের একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে, এই টেনশনের একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আছে। তো এখন অ্যাঙ্গেলটা কার সাথে? হরাইজন্টালের সাথে নাকি ভার্টিক্যালের সাথে? হরাইজন্টাল। অ্যাঙ্গেলটা হলো হরাইজন্টালের সাথে। সো যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস। সো তাহলে টি কস থিটা, টি কস থিটা। এখন দাঁড়াও এখানে দাঁড়াও, দেখো আবার 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 দেখাও তো কি হয়েছে ভাই। কোনটা? এটা এটা মানে টি। আচ্ছা, এখানে আমি পাইছই বা কেমনে? কোন দিকে মানে ইয়াটা হবে, গ্রাফটা হবে আমার, মানে টি কস টি সাইন? এখানের মধ্যে কি ফোর্সটা এই ডিরেকশনে কাজ করতেছে। ওকে, ফোর্সটা এই ডিরেকশনে কাজ করতেছে, অ্যাঙ্গেল ক্রিয়েট করে রাখছে এইখানে। তো এই ফোর্সের হরাইজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্ট কোন দিকে কাজ করবে? টুয়ার্ডস রাইট আর আপওয়ার্ড, তাই না? আচ্ছা, এরপরে তোমার আপওয়ার্ডের জিনিসটা কেমনে বুঝলা? মানে আপওয়ার্ডের জিনিসটা কেমনে বুঝলাম মানে, তোমার ফোর্স হলো এইটা, তুমি একটা অবজেক্টের উপর এই দিকে ফোর্স এক্সার্ট করতেছো, সো তাহলে দিস উইল কজ দ্য অবজেক্ট টু মুভ ইন দিস ডিরেকশন এন্ড আপওয়ার্ড ডিরেকশন, তাই না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাহলে এইভাবে করে আমাদের বের করতে হবে। তো এখন একটা ফোর্স তোমার এই ডিরেকশনে আছে, তো এখন এটার জন্য তোমার হরাইজন্টাল কম্পোনেন্ট কোন দিকে হবে? দাঁড়াও, এটা তো সেমই আঁকলাম। তো এখন তোমার একটা ফোর্স আছে এই দিকে কাজ করতেছে, তো এখন এই ফোর্সের জন্য হরাইজন্টাল কম্পোনেন্ট কোন দিকে হবে? টুয়ার্ডস রাইট নাকি টুয়ার্ডস লেফট? লেফট। টুয়ার্ডস লেফট। সো তাহলে এটার জন্য ফোর্স কাজ করবে টুয়ার্ডস লেফট, দ্য কম্পোনেন্ট উইল বি টুয়ার্ডস লেফট। আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কোন দিকে কাজ করবে? আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড? আপওয়ার্ড না? আপওয়ার্ড। তো এইগুলা তো এত কনফিউজ হওয়ার কি আছে? এসএস এটা তো বুঝতেছি না। তুমি একটা অবজেক্টের উপর এমন একটা অ্যাঙ্গেলে ফোর্স এক্সার্ট করবে, সো তাহলে সে আপওয়ার্ড ডিরেকশনে নিবে এন্ড হরাইজন্টালি যেদিকে কম্পোনেন্টটা আসে ওই দিকে মুভ করাবে। এগুলা ব্যাপারগুলা তো কম্পোনেন্ট এত ভেঙে ভেঙে করে আসার পর এখন যদি কনফিউজড হয়ে যাও, তো তাইলে তো স্লো প্রসেসে মুভ করার কোনো মানে নাই। তো দিস ইজ থিটা। তো এখন এখানের মধ্যে কাজটা কি? এই হলো তোমার টেনশনের ফোর্সের ভ্যালু টি টি। তো এখন এখানে টেনশনের হরাইজন্টাল কম্পোনেন্টটা কি হবে? টি কস থিটা, দিস ইজ টুয়ার্ডস রাইট। এইখানেরও হরাইজন্টাল কম্পোনেন্ট হবে টি কস থিটা, কিন্তু এটা কোন দিকে? টুয়ার্ডস লেফট। তো এখন টেনশনের ভ্যালু সেম,
থেটার ভ্যালু সেম, হ্যাঁ টেনশনের ভ্যালু সেম, থেটার ভ্যালুও সেম। সো তাহলে এইটি cos থিটা আর এইটি cos থিটা কি করবে, একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে না? হরাইজন্টাল ফোর্স গুলা কি করবে, একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে না এসাস? হ্যাঁ তো তাহলে হরাইজন্টাল ফোর্স গুলি একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিল, ভালো কথা। এখন টেনশনে ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলা কি হবে? টেনশনে ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলা যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে কি হবে, সাইন। তো Sin তাহলে theta। এই টেনশনে ভার্টিক্যাল কম্পোনেন্ট অ্যাক্ট করতেছে আপওয়ার্ড ডিরেকশনে কত, টি সাইন থিটা। এই টেনশনেরও ভার্টিক্যাল কম্পোনেন্ট কাজ করতেছে আপওয়ার্ড ডিরেকশনে কত, টি সাইন থিটা। সো তাহলে এই দুইটা টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট মিলে কার সমান হবে? ডি নাম্বারটা। এটা হবে ইকুয়াল টু ওয়েট। ওকে, সো এখন ওয়েট আমি এটা ঠিক পারছিলাম। তো তাহলে 2t sin theta is equal to w। তো তাহলে এটা আমাদের কোন অপশনের সাথে মিলতেছে? ডি এরটা। ঠিক আছে, সো তাহলে তাহলে তখন বুঝছিলাম। the answer will be D। বুঝতে পারছো সবাই এই অ্যানসারটা? রিক্তি? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, সো তাহলে এইটা ছিল আমাদের মেইনলি ওয়ার্কশিটের যে কোশ্চেন গুলো ছিল ওইটার সলিউশন। কারো কি এখন এটা নিয়ে কোনো কনফিউশন আছে আর, যে আমাদের কম্পোনেন্ট রিলেটেড কেমন টাইপের এমসিকিউ কোশ্চেন আসে? আমরা থিওরি কোশ্চেন গুলাও করব, থিওরি কোশ্চেনের একটা ওয়ার্কশিট দিব। ওকে, এই সেফগার্ড তো। সো আই হোপ কারো এটা নিয়ে কোনো কনফিউশন নেই। আমরা নেক্সট ক্লাসে নিউটনস লজ অফ মোশন গুলা ফার্স্টে রিভিউ করব, এন্ড নিউটন ল পেয়ার বলতে একটা কনসেপ্ট আছে, ওই জিনিসটা নিয়ে ডিসকাস করব নেক্সট ক্লাসে। ওকে, সো ফর টুডে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।